দেখো তো শেয়ারিং হয়েছে নাকি? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমরা স্টার্ট করি। একটা মিনিট দাও, একটা মিনিট ওয়েট করো, আমি স্টার্ট করতেছি। তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ, তাই তো? আজকে আমাদের ডিসকাশনের বিষয় হচ্ছে অনলাইন পেমেন্ট অর ই পেমেন্ট। আমরা এর আগে তোমরা জানো আমরা যে চ্যাপ্টারগুলো শেষ করেছি, এখানে মেইনলি 4টা পার্টে ডিভাইড করা আছে বা 4টা সেশনে। প্রথম সেশনটা ছিল এমআইএস, দ্বিতীয় সেশন ছিল যে প্রসপেক্ট এন্ড চ্যালেঞ্জেস অফ ই বিজনেস, আর থার্ড যে সেশনটা আজকে অনলাইন পেমেন্ট বা ই পেমেন্ট দিয়ে স্টার্ট করব। এবং লাস্ট ফোর্থ সেগমেন্ট যেটা হবে সেটা ই সিকিউরিটি বা ইলেকট্রনিক সিকিউরিটি। আসো আমরা স্টার্ট করে আজকে অনলাইন পেমেন্ট বা ই পেমেন্ট টপিক দিয়ে। তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ, শেয়ার হয়েছে। প্রথমে আমরা দেখি, প্রথমে ইউ ক্যান সি in slide what is online or e-payment. Electronic payment, basically an online payment is a digital transaction between two parties. So all of you aware about it, right? So digital transaction between two parties. E-payment types include wire and bank transfer, cards, digital wallet, mobile payment, and more. তাহলে এই যে ডিজিটাল পেমেন্টের বিষয়টা আমরা যেটা বলছি, যেহেতু এখন শুধু বাংলাদেশ কেন, সারা ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি উই আর বেসড অন দ্য টেকনোলজি, বেসড অন দ্য কম্পিউটার, এবং ডিজিটালাইজেশনের দিকে সবকিছু চলে যাচ্ছে। স্মার্ট সিস্টেম ডেভেলপ করতেছে, স্মার্ট বাংলাদেশ হতে যাচ্ছে, স্মার্ট ওয়ার্ল্ড হতে যাচ্ছে। কাজেই প্রতিটা ক্ষেত্রেই যেহেতু আমাদের পারচেজিং, সেলস, পারচেজ, প্রোডাক্ট সেল করা, আমরা এর আগেও বলছি যে বড় বড় বিগ জায়ান্ট কোম্পানি দে আর ইনভলভ উইথ দ্য টেকনোলজি, দে ফলো দ্য টেকনোলজি বিকজ the technology can give them the better solution and quicker solution and make more profit. সেই কারণে যেহেতু আমরা বলতেছি যে বড় বড় কোম্পানি, ডেলের কথা আমরা এক্সাম্পল হিসেবে দিয়েছি, এর আগে আমরা স্যামসাং এর কথা বলেছি, ওয়ালটনের কথা বলেছি, আমরা হয়তো এলজির কথা বলেছি, তাই না? So all those companies, they follow that technology to sell their product to other country all over the world. তো অন্য তার যদি কোনো প্রোডাক্ট কেউ সেল করতে চায় গ্লোবালি, so it is important to remit the money to the online as well. That is why the electronic payment is very important. এবং সেই কারণেই আজকে বাংলাদেশেও কিন্তু ইলেকট্রনিক পেমেন্টটা very popular. And electronic payment can give you the better and faster solution. Anytime electronic payment can give you any solution, any support. তোমরা আজকে বুঝতে পারতেছো যে বাংলাদেশের ব্যাংকগুলো অনলাইনে যাওয়ার ফলে কি সুবিধাগুলো হচ্ছে। এর আগেও তোমাদেরকে আমরা বলছি আমাদের বাংলাদেশি ব্যাংক যেগুলো আছে, ফর এক্সাম্পল স্ট্যান্ডার্ড চার্টার্ড বলো, ব্র্যাক ব্যাংক বলো, অথবা আইএফআইসি ব্যাংক বলো, অথবা তোমরা ডাচ বাংলা ব্যাংক বলো, সবগুলোর কিন্তু অবস্থান এখন খুবই শক্ত। শক্ত ইন এ সেন্স clients are more happy compared to the last 1 or 2 decade. 10-20 বছর আগের অবস্থান থেকে এখন কিন্তু ক্লায়েন্টরা যেভাবে সার্ভিস পাচ্ছে, যেভাবে সাপোর্ট পাচ্ছে, যেভাবে তারা মানিটা রেমিট করতেছে, দ্যাট ইজ ভেরি ইজি এবং তাদের হাতের মুঠায়। তোমরা বারবার বলো স্যার এম ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, কারণ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে একজন ক্লায়েন্ট যে কোনো সময় কিন্তু মানিটা রেমিট করতে পারতেছে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট টু
introduce the e-payment or online payment in current situation. যার জন্য প্রথমে আমরা যেটা দেখলাম যে ডেফিনেশনটা, কারণ তোমরা সবাই এখন আসলে অনলাইন পেমেন্টের মাধ্যমে রেমিট করে থাকো এবং অনলাইন পেমেন্টের বিভিন্ন মেথড আছে, এই মেথডগুলো নিয়ে এখন আমরা একটু ডিসকাস করব। তাহলে ডেফিনেটলি এই অনলাইন পেমেন্টটা হবে এ ডিজিটাল ট্রানজাকশন বিটুইন টু ডিফারেন্ট পার্টিস, দুটো পার্টির মধ্যে, একজন পাঠাবে আর একজন রিসিভ করবে। দেখো why online or e-payment is important for, তোমরা অলরেডি আসলে জেনে গেছো যে আসলে এটা কেন ইম্পর্টেন্ট। বেসিক্যালি the online payment can given or provide the convenient payment experience to the customer. তার মানে অনলাইন পেমেন্ট এমন একটা such a system so that is very convenient for the client. Client can anytime they withdraw the money. Client can anytime transfer the money. Client can get any service 24 hours a day, right? Because of the automation system, because of the online payment system. Clear? কাজেই আমরা যেটা দেখব যে এই কারণে কিন্তু ডে বাই ডে অনলাইন ইজ বিকাম মোর পপুলার। একটা ছোট্ট কোশ্চেন আছে যে why the online payment is important for Bangladesh environment or for international environment, এই ধরনের যদি কোনো কোশ্চেন আছে, can you answer? জি স্যার। রাইট, তাহলে আসলে তাহলে আর ইম্পর্টেন্সটা সম্পর্কে আমরা না ডিসকাস, আমরা পরের স্টেপে চলে যাই, দেখি যে অনলাইন পেমেন্টগুলোর সাথে কি কি ধরনের প্রসেস, কি কি ধরনের মেথডগুলো আসলে ইনভলভ, এগুলো কিভাবে কাজ করছে আমরা সেদিকে একটু কনসেন্ট্রেট করি। সো ব্যাক টু দ্য স্লাইড। তাহলে why online or e-payment is important for, এটা তোমরা পারবে। আমি নেক্সটে চলে যাই। দেখো there are different types of the e-payment or online payment, right? অনেক রকমের e-payment সিস্টেম আছে। টাইপে যাওয়ার আগে আমরা প্রথমে একটা জিনিস you can see credit card or debit card payment. Payment via card are one of the most widely used and popular method not only in Bangladesh but also globally. তাহলে তোমরা সবাই জানো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এই কার্ড পেমেন্ট সিস্টেম আসলে very popular and famous all over the globe, not only within the Bangladesh. তাহলে এই যে দুটো কার্ডের কথা আমরা বললাম, একটা বললাম ক্রেডিট কার্ড, একটা বললাম ডেবিট কার্ড। তাহলে এই ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মধ্যে ডিফারেন্সটা কি? What are the differences between credit card and debit card? কেউ বলতে পারবে? স্যার একটা হচ্ছে আগে থেকে টাকা পেমেন্ট করে রাখতে হয়, আর একটা হচ্ছে ব্যাংক প্রোভাইড করবে টাকাটা, প্রথমে একটা লিমিট দিয়ে রাখবে, পরে পেমেন্ট করলে ওটা রিপেমেন্ট করে দিতে হয়। তাহলে কোনটা কি সেটা বলো। হলো লোন, ক্রেডিট কার্ডটা হলো লোন, ওকে, আর ডেবিট কার্ডটা হলো ডিপোজিট। আমার অ্যাকাউন্টে কারেন্সিটা থাকতে হবে ডেবিট কার্ডে, তাই তো? এটা পোস্টপেড আর প্রিপেড আর কি স্যার? হ্যাঁ, অনেকটা তাই। রেজাল্ট যে কথাটা বললো, একটা হচ্ছে যে আমার অ্যাকাউন্টে যদি অ্যামাউন্ট সার্টেন অ্যামাউন্ট থাকে এবং আমি ওই অ্যাকাউন্ট থেকে তখন খরচটা করতে, আমি কোনো শপিং মলে গেছি, ডেবিট কার্ড দিয়ে আমি ইউজ করছি, তার মানে আমার অ্যাকাউন্টে সেই সার্টেন অ্যামাউন্ট থাকতে হবে। তার থেকে যদি কম থাকে আমি কিন্তু ডেবিট কার্ড ইউজ করতে পারবো না। আমি 10,000 টাকা খরচ করছি, আমার অ্যাকাউন্টে অবশ্যই 10,000 টাকা থাকতে হবে, তাহলে ডেবিট কার্ড উই ক্যান ইউজ ইন এনি ডিপার্টমেন্টাল স্টোর। এখন মনে করি ডিপার্টমেন্টাল স্টোরে গেছি, আমি ক্রেডিট কার্ড ইউজ করব, কিন্তু আমার অ্যাকাউন্টে আসলে কোনো টাকাই নাই, বাট financial institutions or bank can given me a limit. মনে করি আমাকে বলে দিচ্ছে যে আমার জন্য লিমিট 50,000 টাকা। এখন আমি যে ওই কার্ডটা দিয়ে সর্বোচ্চ, আমার কাছে কিন্তু টাকা নাই, তার মানে তারা আমাকে সর্বোচ্চ 50,000 টাকার ফ্যাসিলিটিসটা দিবে, তার মানে লোন হিসাবে দিবে আমাকে, সেটা হচ্ছে ক্রেডিট কার্ড। ঠিক আছে, তার মানে আমি খরচ করবো, ওটা একটা সার্টেন টাইম মধ্যে পলিসি সেট করা থাকবে, 40 ডেজের মধ্যে বা 30 ডেজের মধ্যে রিপেমেন্ট করলে হয়তো উইদাউট ইন্টারেস্ট তারা বলতেছে। এরকম কিছু মানে এক এক ব্যাংকে এক এক রকমের
পলিসি আছে, সেই পলিসি অনুযায়ী এটাকে আমাকে রিপেমেন্ট করতে হবে, অথবা অ্যাট এ টাইমও আমরা যদি সময় সুযোগ হয় সেটাও রিপেমেন্ট করা যায়। অর্থাৎ ক্রেডিট কার্ডটা আমাকে অ্যাজ এ লোন হিসেবে দিচ্ছে, ক্লিয়ার। বাট ডেবিট কার্ড কিন্তু লোন দিবেন, ওটা আমার অ্যাকাউন্টে থাকতে হবে, তাহলে আমি সেই কার্ডটা ডিপার্টমেন্টাল স্টোর, শপিং মল অ্যান্ড আদার মানে অর্গানাইজেশন আমরা উই ক্যান ইউজ ইট, ক্লিয়ার। এখান থেকে ছোট্ট একটা কোশ্চেন আছে, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন ক্রেডিট কার্ড অ্যান্ড ডেবিট কার্ড, এক্সপ্লেন ইট ব্রিফ। তা তোমরা ডিফারেন্সটা লিখতে পারবে। আমরা যেটা ভিসা কার্ড বলি না, সেটাই কিন্তু আসলে তোমার মাস্টার কার্ড বলো, সেটাই কিন্তু আমাদের বেসিক্যালি ক্রেডিট কার্ড, তাই না? আচ্ছা, তাহলে নেক্সটে যাই। আচ্ছা আসো, তাহলে আমাদের এখানে আমাদের ডিফারেন্সটা ক্লিয়ার হলো ক্রেডিট এবং ডেবিট কার্ড। কারণ এখন প্রচুর আমরা বাংলাদেশে আসলে এই কার্ডগুলো ইউজ করতেছি, এবং ব্যাংকে যখন আমরা গ্রাহক হচ্ছি তারাই আমাদেরকে এই কার্ডগুলো আসলে অফার করছে। এখন আমরা দেখি যে কি কি টাইপের আসলে ই পেমেন্ট, নানান রকমের ই পেমেন্ট প্রসেস আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রিপেইড কার্ড পেমেন্ট, প্রিপেইড কার্ড পেমেন্ট, ব্যাংক ট্রান্সফার, ই ওয়ালেট, ক্যাশ, মোবাইল পেমেন্ট, ক্রিপ্টোকারেন্সিস, ই কমার্স পেমেন্ট গেটওয়ে। অনেক রকমের মেথড আছে, আমরা একটা একটা করে আস্তে আস্তে দেখব। এখন দেখো যে the term electronic payment or online payment, যেটাকে আমরা ই পেমেন্ট বলতেছি, কোনো কোনো সময় এটাকে আমরা অনলাইন পেমেন্ট বলছি, তাই না? ইলেকট্রনিক পেমেন্ট সলিউশন নিডস টু ফিট উইদিন দ্য constraint of particular online business and integrate seamlessly within your website. তাহলে ইলেকট্রনিক পেমেন্ট solution needs to fit within the constraint of your পার্টিকুলার অনলাইন বিজনেস। এখন এই ই পেমেন্টের ক্ষেত্রে আমি একটু আগেই বললাম যে বিভিন্ন মেথডগুলো আছে, দেখো কি কি ধরনের মেথড আছে, এখানে অনেকগুলো মেথডের নাম দেওয়া আছে, আমরা একটা একটা করে ডিসকাস করব। ক্রেডিট কার্ড ট্রানজেকশন, ই ওয়ালেট আছে, ডিজিটাল কারেন্সি আছে, নাম হয়তো তোমরা শুনে থাকবে, আমরা এটা নিয়ে ডিজিটাল কারেন্সি নিয়েও ডিসকাস করব। স্মার্ট কার্ড সিস্টেম, এটাও তোমরা এখন ফ্যামিলিয়ার। মাইক্রো পেমেন্ট, অনলাইন ব্যাংকিং, স্টোরড ভ্যালু কার্ড, এসভিসি আমরা বলে থাকি, আদার পেমেন্ট সিস্টেম, ফর এক্সাম্পল পেপল, ইবে, ই ক্যাশ এটসেট্রা। আমরা এগুলো নিয়ে পরে ডিটেলস ডিসকাস করব, বাট অ্যাটলিস্ট আমরা এখানে জেনে আসলাম যে কি কি ধরনের মেথডগুলো ইনভলভ উইথ দ্য অনলাইন পেমেন্ট অর ই পেমেন্ট। এখানে ছোট্ট কোশ্চেন থাকে, রাইট ডাউন দ্য different methods of e-payment. আর যদি 3 মার্কস থাকে তাহলে 6টা নাম লিখে দিবে, 2 মার্কস যদি থাকে মার্কস কত থাকতে তার উপর বেস করে এই নামগুলো মেনশন করবে। তাহলে আমরা এই মোমেন্টে জানলাম যে মেথডগুলো কি কি। এরপরে আমরা কয়েকটা মেথড নিয়ে ডিসকাস করবো এলাবোরেটলি। এবার আসো যে আমরা একটু দেখি যে অ্যাট্রিবিউটস অফ পেমেন্ট মিডিয়া। পেমেন্ট মিডিয়া আসলে অ্যাট্রিবিউটস গুলো কি? তাহলে দেখি এখানে অনেকগুলো আসলে অ্যাট্রিবিউটস দেওয়া আছে, তাই না? প্রথম যে অ্যাট্রিবিউটসটা দেওয়া আছে সেটা দেওয়া আছে ট্রান্সফারেবল। পেমেন্ট মিডিয়ার ফার্স্ট অ্যাট্রিবিউটসটা এখানে দেওয়া আছে ট্রান্সফারেবল, মানে এটা ট্রান্সফার হতে হবে। যদি ট্রান্সফার না হয় তাহলে আমাদের গোল বা আমরা তো সাকসেস হতে পারবো, তাই না? গোল যেটা অবজেক্টিভটা এটাকে ট্রান্সফার হতেই হবে এক প্লেস থেকে অন্য প্লেসে, সেন্ডার থেকে রিসিপিয়েন্ট টার্মিনালে। প্রথম কথা, ইট হ্যাজ টু বি ট্রান্সফারেবল, দিস ইজ দ্য ফার্স্ট অ্যাট্রিবিউটস। এই ধরনের আরো কিছু অ্যাট্রিবিউটস আছে, দেখো সেকেন্ড যে অ্যাট্রিবিউটস এখানে মেনশন করা আছে, তার মানে ফার্স্ট অ্যাট্রিবিউটস, ইট মাস্ট বি পসিবল টু ট্রান্সফার পেমেন্টস অ্যান্ড কনভেনিয়েন্ট টু আদার ফান্ডস, সরি কনভার্ট টু আদার ফান্ডস। মানে ট্রান্সফার তো হতেই হবে, মনে করো তোমার সোভিয়েত ইউনিয়ন থেকে বাংলাদেশে কারেন্সি ট্রান্সফার হচ্ছে অনলাইনে, যদি তাই হয় তাহলে বুঝতে হবে যে এটা বাংলাদেশে যখন আসছে বাংলাদেশ ব্যাংকে, তুমি আমরা তোমার এটা রিসিভ করে টাকায় তোমাদের রিলেটিভ পাঠাচ্ছেন হয়তো মস্কো থেকে ফর এক্সাম্পল, কিন্তু তিনি যখন পাঠাচ্ছেন সেটা কিন্তু আসলে কিভাবে পাঠাচ্ছেন, সেটা বেসিক্যালি উনি রুবেলে হয়তো পাঠাচ্ছেন, রাশিয়ান কারেন্সি, তাই না?
তাহলে এটা ট্রান্সফারেবল অ্যান্ড কনভার্ট টু আদার ফান্ড। তাহলে ট্রান্সফারেবল হতে হবে এবং কনভার্ট টু আদার ফান্ড, এক দেশ থেকে অন্য দেশে আসবে, কারণ কারেন্সি কনভার্সন প্রসেসটাও এনশিওর করতে হবে। তবে দ্বিতীয় অ্যাট্রিবিউটস দেখো, পেমেন্ট মিডিয়া অ্যানোনিমাস, কাস্টমার্স আইডেন্টিটিস শুড বি প্রোটেক্টেড, তার মানে অ্যানোনিমাস। তাহলে পেমেন্ট মিডিয়ার আর একটা অ্যাট্রিবিউটস হলো অ্যানোনিমাস, কারণ একজন গ্রাহক যখন কারেন্সি ট্রান্সফার করবেন বা মানি রেমিট করবেন, তার আইডেন্টিফিকেশন নাম্বার মানে আইডি নাম্বার বলো, তার ডিটেলস বলো, এভরিথিং, এভরি ডিটেলস হ্যাজ টু বি প্রোটেক্টেড। এটা যদি এনশিওর করতে না পারি তাহলে কি ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন বা ব্যাংকগুলো কিন্তু সাস্টেনেবল হবে না, রাইট? আর এটার উপর ডিপেন্ড করতেছে যে কাস্টমার কতটুকু ট্রাস্ট করবে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে। তাহলে অ্যানোনিমাস। তারপরে দেখো আরো কিছু অ্যাট্রিবিউটস দেওয়া আছে এখানে। সাপোর্ট মাইক্রো পেমেন্ট, ছোট একটা অ্যামাউন্ট আমরা ট্রান্সফার করতে পারবো। রাফ, ট্রাস্টওয়ার্থি, থেফট রেজিস্ট্যান্ট, মানে এটা যেন হ্যাকিং না হয় সেদিক থেকে আমাদেরকে রেজিস্ট করতে হবে। চিপ টু ইউজ, ভেরি লো কস্ট পার ট্রানজেকশন। আমরা যা কিছুই বলি না কেন, যখন এই ধরনের অনলাইন পেমেন্টটা হবে, মানি রেমিট হবে সেন্ডার থেকে রিসিপিয়েন্ট টার্মিনাল, এক প্লেস থেকে আরেক প্লেসে, সেখানে অবশ্যই একটা সার্ভিস চার্জ কিছু একটা থাকবে, কস্ট ইনভলভমেন্ট থাকবে, কারণ ফ্রি কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিংবা ব্যাংক কিন্তু এটা দিবে না। যে সার্ভিস চার্জটা ইম্পোজ করা হবে ক্লায়েন্টের উপর বা কাস্টমারের উপর, দ্যাট শুড বি অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল। কিন্তু এটা যদি খুব বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমার উইল নট হ্যাপি, দে উইল নট অ্যাকসেপ্ট দ্য সিস্টেম, কারণ তার অল্টারনেট অন্যভাবে চিন্তা ভাবনা করবে। কাজে এই কারণে বলা হচ্ছে চিপ টু ইউজ, ভেরি লো কস্ট পার ট্রানজেকশন। অফকোর্স ইট হ্যাজ টু বি অ্যাকসেপ্টেবল। Payment infrastructure needs to be widely acceptable. The payment যে ইনফ্রাস্ট্রাকচারটা আছে, যে মেথডটা আমরা ইউজ করব, যার মাধ্যমে মানিটা রেমিট হবে, এই সিস্টেমের প্রসেস হ্যাজ টু বি অ্যাকসেপ্টেড বাই আদার অর্গানাইজেশন, বিজনেস অর্গানাইজেশন এটসেট্রা। যদি সেটা অ্যাকসেপ্টেবল না হয় তাহলে কিন্তু আমরা মানিটা রেমিট করতে পারবো না। মনে করো তোমরা যদি ফর এক্সাম্পল ডাচ বাংলার 2টা কার্ড, মনে করো একটা ডেবিট কার্ড নিয়ে গেছো, ক্রেডিট কার্ড নিয়ে গেছো। ফর এক্সাম্পল আমি যদি সিএসডি তে যাও, যে পারচেস করো, একই ব্যাংকে 2টা কার্ড, কি বললাম, ক্রেডিট কার্ড বা ভিসা কার্ড তোমার, আর একটা কি বলবো যে তোমার ডেবিট কার্ড। একই ডিপার্টমেন্টাল স্টোরে সিএসডিতে কিন্তু তারা একই ব্যাংকের 2টাকে অ্যাকসেপ্ট করতেছেন, তারা ডেবিট কার্ডটাকে তারা অ্যাকসেপ্ট করে না, কিন্তু ক্রেডিট কার্ডটাকে কিন্তু তারা অ্যাকসেপ্ট করছে। তার মানে যে ডিপার্টমেন্টাল স্টোর তুমি আমরা পারচেস করতেছি, তাদের কিন্তু অথরাইজেশন থাকতে হবে কোন কার্ডটাকে তারা অ্যাকসেপ্ট করবে। তাহলে একই ব্যাংকে 2টা কার্ড বললাম, আমি তো সবসময় মনে করি যে আমরা অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে আমার ডেবিট কার্ডের টাকা আছে, আমি দিয়ে দিলে আমি ফ্রি, কিন্তু তারা তো সেটা অ্যাকসেপ্ট করবে না, তখন কিন্তু বাধ্য হয়ে আমাদেরকে সেই ভিসা কার্ডটা আবার ইউজ করতে হয়, সেটা তাদের পলিসি, তাই না? তার মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এবং ডিপার্টমেন্টাল স্টোরগুলোকে যারা তাদের কার্ডটা তারা অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা আগে থেকে প্রি ডিফাইন করা থাকে, রাইট? যদি অ্যাকসেপ্টেবল হয় তাহলে তারা সেই কার্ড দিয়ে মানিটা রেমিট করতে পারবে। তাহলে এখানে যেটা দেখলাম যে তাহলে বিভিন্ন রকম অ্যাট্রিবিউটস গুলো আছে অফ পেমেন্ট মিডিয়া। পেমেন্ট মিডিয়ার জন্য এই অ্যাট্রিবিউটস গুলো কি, মাঝে মাঝে রাইট ডাউন দ্য অ্যাট্রিবিউটস অফ দ্য পেমেন্ট মিডিয়া এন্ড এক্সপ্লেইন ইট। আমি শিওর যে ইউ ক্যান ম্যানেজ ইট। এরপরে আসো, এখানে আমরা খুব বেশি ডিসকাস করবো না, সিকিউরিটি ফর ইলেকট্রনিক পেমেন্ট। Security for e-payment. Standards for e-payment, it is necessary to have generally accepted protocols. কারণ SSL সেট 2টা প্রোটোকল আছে, এগুলো আসলে অ্যাকসেপ্টেড
ফর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, ব্যাংকিং সেক্টর। এই ধরনের প্রোটোকলগুলোকে আসলে আমরা অ্যাপ্লাই করে সিকিউরিটি সিস্টেমটা এনশিওর করছি। এখন যেহেতু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ব্যাংক, এখানে অবশ্যই আমাদের কি বলবো যে সিকিউরিটিটা কিন্তু এনশিওর করতে হবে। আমরা আগেও জেনে আসছি, এর পরের চ্যাপ্টারে আবারও ডিটেলস পড়বো এই সিকিউরিটির ক্ষেত্রে। সিকিউরিটি এনশিওর না করলে কিন্তু ক্লায়েন্ট বা কাস্টমাররা কিন্তু ট্রাস্ট করবে না। কোম্পানি হোক, ব্যাংক হোক, লিজিং কোম্পানি হোক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হোক, তাদেরকে কিন্তু সিকিউরিটি লেভেল এনশিওর করতে হবে। যদি এটা এনশিওর করা যায়, তাহলে সেই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট অথবা ব্যাংকিং সেক্টরগুলো ক্যান সাস্টেইন ইন বাংলাদেশ। কিন্তু সিকিউরিটি যদি আমি এনশিওর করতে না পারি, ক্লায়েন্টরা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তারা কিন্তু একবার দুবার তারা কিন্তু তখন ওই কোম্পানির থেকে বা ব্যাংক থেকে কিন্তু তাদের অ্যাকাউন্ট উইথড্র করে নেবে। যাই হোক, আমরা সিকিউরিটিটা নিয়ে আমরা পরের চ্যাপ্টারে আরো ডিটেলস দেখবো। বিভিন্ন রকমের আসলে সিকিউরিটি সিস্টেম আছে, কারণ আমি এর আগে তোমাদের ব্যাংকিং সেক্টরের সিকিউরিটির কথা বলছিলাম যে ইউকের মতো জায়গায় বা ইংল্যান্ডের মতো জায়গায় একটা ঘটনা বলছিলাম না, যে কি বলে বার্কলে ব্যাংক ইজ ওয়ান অফ দ্য জায়ান্ট এন্ড দ্য লিডিং ব্যাংকিং সেক্টর ইন ইউকে টিল টুডে। আমি যখনকার ঘটনাটা বলতেছি, এটা ব্যাক 1996 এর একটা ঘটনা। সেখানে এটিএম বুথ ছিল। 1996 এ নিশ্চয়ই বাংলাদেশে এটিএম বুথ ছিল না, তাই না? আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আসলে এটিএম কার্ড বা ডেবিট কার্ড ইউজ করার সুযোগ সেই বার্কলে ব্যাংক দিয়ে আমার ফার্স্ট স্টার্ট। তা বলেছিলাম যে তোমাদের মনে থাকার কথা যে ক্লায়েন্টরা যখন কোনো একটি সকালে, এটা স্যাটারডে বা উইকেন্ডে, স্যাটারডে বা সানডে, স্যাটারডে ছিল, তা ইউজুয়ালি সবাই সেই স্যাটারডেতে উইকেন্ডে শপিং করে। তা আমিও সম্ভবত বাসা থেকে বেরোয় কাউব্রিজ রোড একটা কার্ডিফে, সেখানে আমার ক্রেডিট কার্ড দিয়ে আমি টাকা উঠাতে গেছি, দেখি যে এটিএম বুথে কিউ অনেকে দাঁড়ায় আছে, মানুষ মুভ করতেছে না। এত ভিড় কেন? কিছুক্ষণ পর পুলিশ এসে সবাইকে সরাই দিল। পরে আমি জিজ্ঞাসা করলাম যে উই নিড উইথড্র সাম মানি, সাজেস্ট করবো, অ্যাডভাইস করবো পুলিশ অফিসার অন্য একটা বুথে যাওয়ার জন্য, বলে এখানে এটাকে সিল করে দেওয়া হলো। কেন সিল করে দেওয়া হলো তোমাদের আগেও বলছি যে ক্লায়েন্টরা যখন কার্ডটা দিচ্ছে, ইনসার্ট করতেছে, পিন নাম্বারটা দিচ্ছে, বলছে ওয়েট ফর এ ওয়াইল। তারপর ওখানে একটা অপশন ছিল, একটা পলিসি সেট করা ছিল, হুইচ নোট ডু ইউ প্রেফার, যেটা আমাদের এটিএম বুথে বোধহয় নাই। আছে নোটটার কথা বলে যে তুমি কোন নোট চাচ্ছ, বলে না বোধহয়, আমি আমার চোখে পড়ে না অন্ততপক্ষে, বলে না কত টাকা চাচ্ছেন এটা বলে, কত টাকা, কিন্তু হুইচ নট সেটা বলে না। ওখানে আবার ওই টাকাটা দেওয়ার আগে বলছে হুইচ নোট ডু ইউ প্রেফার। তখন কেউ 10 পাউন্ড বা 20 পাউন্ড, যার যেটা লাগে। 10 পাউন্ডে যখন আমরা ক্লিক করতেছিল, সেদিনের ঘটনা, তা কিছুক্ষণ পর কি হচ্ছে যে মানিটা রোলিং হয়ে 10টা নোট বের হয়ে আসতেছিল। যখন 10টা নোট বের হয়ে আসলো, তা তো 10 পাউন্ডের নোটে ক্লিক করছে, 10 × 10 100 হবে, কিন্তু প্রতিটা নোটই 10 পাউন্ডের নোটের পরিবর্তে 20 পাউন্ডের নোট আসতেছিল। তাহলে আলটিমেট রেজাল্ট কি দাঁড়ালো? ডাবল টাকা পাইলো, ডাবল টাকা। কল করলো 100, পেলো 200, রাইট? এখন এই পরিস্থিতিটা যখন জানাজানি হয়ে গেল, পুলিশ এসে সিলগালা করে দিল। কিন্তু ক্লায়েন্টের তো ফল্ট নাই, ক্লায়েন্ট তো 10 পাউন্ডের নোটে ক্লিক করতেছে। আসলে প্রবলেমটা কোন জায়গায়, কি বলবা? কেন এই ঘটনাটা ঘটতেছিল? স্যার টে চেঞ্জ হয়ে গেছিল, মানে 10 পাউন্ডের টেতে হয়তো 20 পাউন্ড রেখে দিছিল। এক্স্যাক্টলি, কারণ আমি তো বললাম এটা স্যাটারডের ঘটনা, উইকেন্ডের ঘটনা, বন্ধের দিনের ঘটনা। ওদের দেশে 2 দিন বন্ধ থাকে, শনিবার রোববার। ব্যাংকার শুক্রবার 4টার মধ্যেই প্লেস ব্যাংক লিভ করার আগে সে তাড়াহুড়ার মধ্যে 20 পাউন্ডের নোট ভুলবশত 10 পাউন্ডের বক্সে রেখে দেয়। এই কারণে এই ঘটনাটা ঘটে। এটা সলিউশনটা কি বলতে পারো? এটা সলিউশনটা কি? স্যার ক্যাশ টান দেওয়ার সময় ক্যাশ চেক করতে হবে, যে মানে অটোমেটিক একটা সিস্টেম চেক করবে যে কত নোট টান দিচ্ছে, বা নোটও আইডেন্টিফাই করবে। কারণ ওইখানে আসলে যেটা ছিল যে যে টাইমে ক্লায়েন্টরা মানিটা উইথড্র করছে,
ওই টাইমটা তো রেকর্ড হয়ে যায় তাদের কার্ডের এগেনস্টে, টাইম অ্যান্ড ডেট। মানডেতে ব্যাংকার এসে কি করলো, টাইম অ্যান্ড ডেট ধরে সার্চ দিল হু দোজ আর কালেক্টিং 10 পাউন্ডস নোট, যারা 10 পাউন্ডস নোট কল করছে সেই ক্লায়েন্টগুলোকে আটকালো, একটা করে চিঠি ইস্যু করে দিল, whenever you withdraw money it was actually 200 instead of 100 pound, so we reduce additional 100 pound from your account, এই বলে একটা চিঠি দিয়ে শেষ করে দিল। যেহেতু টাইম অ্যান্ড ডেট সিকিউরিটিটা ওখানে এক্সিস্ট ছিল, সেই কারণে ক্লায়েন্টদেরকে আইডেন্টিফাই করে চিঠি ইস্যু করা হলো। ক্লিয়ার? এটা আমি এই কারণে বললাম যে বার্কলে ব্যাংক সবচেয়ে ওয়ান অফ দ্য লিডিং ব্যাংক ইন ইউকে, শুধু ইউকেতে না, এটা পুরো ইউরোপের ভিতরে এদের ব্রাঞ্চ আছে। তাদের এই অবস্থা, মানে এটা ইনিশিয়াল আমি 96 এর কথা বললাম, তার মানে তাদের একটা লেভেল সিকিউরিটি ভুল হতেই পারে ব্যাংকারের, তাই না? ভুল বছরে এক ট্রেড টাকা অন্য ট্রেডে দিতেই পারে, তার সলিউশনও আছে টাইম অ্যান্ড ডেট। তখনই প্রথম ইউকেতে কি করলো, ওয়েবক্যাম সিস্টেমটা সেট করা হলো। তার মানে ওয়েবক্যাম সিস্টেমটা দ্যাট ইজ দ্য সেকেন্ড সিকিউরিটি সিস্টেম। কি করা হলো যে ট্রে 1 2 3 4টা যে ট্রে থাকে, ট্রের উপরে ওয়েবক্যাম সেট করা হলো। মানিটা যখন রোলিং হচ্ছে, গ্রাহক তো ক্লিক করতেছে ক্লায়েন্ট 10 পাউন্ডের নোট, ইয়েটা ট্রেতে রোলিং হয়ে বের হয়ে আসছে 20 পাউন্ড, ওই 20 পাউন্ড ক্যাপচার হয়ে যাচ্ছে ওয়েবক্যামে। ওয়েবক্যাম যখন দেখছে যে মানে ডিফারেন্ট, নট দ্য 10 এর সাথে মিলতেছে না, তখন সেখানে আবার সেকেন্ড সিকিউরিটি বা লেয়ার সিস্টেম এটাকে স্টার্ট করে দিচ্ছে, মানি আর তখন বেরোতে পারে না। এই ঘটনার পর আসলে বার্কলে ব্যাংকে সেকেন্ড সিকিউরিটি সিস্টেম হিসেবে ওয়েবক্যামের অ্যাপ্লিকেশন বা কনসেপ্টটাকে অ্যাপ্লাই করা হয়। তাহলে কেন বললাম, তার মানে একটা লেয়ারের জায়গায় দুটা লেয়ার করা হলো। এখন এটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হোক, ব্যাংকিং সেক্টর হোক, আসলে সিকিউরিটি লেভেলটা কত স্ট্রং হবে, লেয়ার 1 হবে না 2 হবে না 3 হবে না 4 হবে, ইটস অ্যাবসলিউটলি ডিপেন্ডস অন হাউ ভ্যালুয়েবল ইনফরমেশন ইনসাইড দ্য সিস্টেম। যত বেশি মূল্যবান বা কি বলবো যে দামি আর ভ্যালুয়েবল ইনফরমেশন এক্সিস্ট ইনসাইড দ্য সিস্টেম, আমাদের সিকিউরিটি লেভেলগুলো তত আমরা স্ট্রং করব। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। রাইট। তার কাজেই আমরা আবার ফিরে যাই আমাদের একটু ইয়ের দিকে, কি বলে স্লাইডে। হ্যাঁ, তাহলে এখানে আমরা এসএসএল এবং সেট নিয়ে এই দুই রকম প্রোটোকল আসলে সিকিউরিটির ক্ষেত্রে ইউজ করে। স্পেসিফিক্যালি এই দুটো প্রোটোকল অ্যাপ্লাই করা হয় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড ব্যাংকিং সেক্টর টু এনশিওর দেয়ার সিকিউরিটি সিস্টেম। We'll discuss about the e-security more details in the next chapter. এখন আসলে আমরা একটু দেখি যে আসলে B2B, B2C পেমেন্ট, মার্চেন্ট অ্যাকাউন্ট, আসলে এগুলো একটু আমরা ডিসকাস করি। দেখো, মার্চেন্ট অ্যাকাউন্ট আর ইউজুয়ালি রিকোয়ার্ড ফর অ্যাকসেপ্টিং কাস্টমার ক্রেডিট কার্ড অ্যান্ড ইলেকট্রনিক পেমেন্ট থ্রু অ্যান ই-কমার্স ওয়েবসাইট। তাহলে মার্চেন্ট অ্যাকাউন্টটাই আর ইউজুয়ালি রিকোয়ার্ড ফর অ্যাকসেপ্টিং কাস্টমার্স ক্রেডিট কার্ড। তাহলে মার্চেন্ট অ্যাকাউন্ট কি করবে, যে অ্যাকসেপ্ট করবে, কাকে অ্যাকসেপ্ট করবে? কাস্টমারের সেই কার্ডটা, এবং তার পেমেন্টের প্রসেসটাকে কমপ্লিট করে দেবে থ্রু দ্য ই-কমার্স ওয়েবসাইট। An industry term for a business, an industry term for a business banking relationship whereby you and a bank have agreed to accept credit card payment. তার মানে এখানে ব্যাংক এবং যে কি বলবো যে গ্রাহক বা ক্লায়েন্ট, তারা মানে অ্যাগ্রি হচ্ছে জন্যই এই ধরনের পেমেন্টগুলো হবে। তার যদি ডিসঅ্যাগ্রি থাকতো তাহলে তো এটা মানে ক্রেডিট কার্ডটা অ্যাকসেপ্ট করতো না। সেটিং আপ এ মার্চেন্ট অ্যাকাউন্ট usually involves the bank understanding your business and working with a third-party processor to arrange a mechanism for accepting payment. শুধুমাত্র মার্চেন্ট অ্যাকাউন্ট বা ক্লায়েন্ট বা কাস্টমার হলে হবে না, এর মাঝখানে আবার থার্ড পার্টিও আছে, যাদের সহজ মানে এই 3 পার্টির ইনভলভমেন্টের মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা আসলে কমপ্লিট করা হচ্ছে।
এবং এই যে অনলাইনের মাধ্যমে পেমেন্ট আমরা বিভিন্নভাবে আসলে পেমেন্টগুলো দিতে পারি, যেমন B2C B2B। ইউজুয়ালি দেখা যায় যে এই অনলাইন পেমেন্টটা আসলে আমরা সাধারণত যে ক্রেডিট কার্ডের কথা বলি না, এই ক্রেডিট কার্ডটা আসলে অ্যাকসেপ্টেড অনলি উইদিন দ্য B2C কনসেপ্ট। আমরা পরে দেখবো, কিন্তু এটা কিন্তু B2B তে এটাকে অ্যাকসেপ্টেবল না, কারণ ক্রেডিট কার্ড একটা লিমিট থাকতেছে আসলে অ্যামাউন্টের, যার জন্য আমরা এটা বড় রকমের ট্রানজেকশনের ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করতে পারি না। আমরা পরে এটা নিয়ে আবার ডিসকাস করব। কার্ড গেটওয়ে আমি স্কিপ করি। দেখো ক্রেডিট কার্ডের এখানে আমরা যদি একটু দেখি যে ক্রেডিট কার্ড মোস্ট কমন পেমেন্ট মেথড ফর B2C, যে কথাটা বললাম যে ক্রেডিট কার্ডের মাধ্যমে কমন মেথডটা হচ্ছে B2C, whereby credit card number is passed over the internet either via SSL incorporating public or private key cryptography। তাহলে আমরা যেটা দেখতেছি যে ক্রেডিট কার্ডের যে অ্যাকসেপ্টেন্সের যে বিষয়টা, ক্রেডিট কার্ডটা আসলে আমরা B2C এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারতেছি, যেগুলি স্মল ট্রানজেকশন। কিন্তু বিজনেস টু বিজনেস, এক বিজনেস অর্গানাইজেশন যেন আরেক বিজনেস অর্গানাইজেশন ডিল করে, কিন্তু হিউজ বিলিয়ন্স অফ বিলিয়ন্স ডলার পাউন্ড, তাই না? সেই ক্ষেত্রে কিন্তু ক্রেডিট কার্ড নট অ্যাকসেপ্টেবল। তখন আমাদের অন্য ওয়েতে আসলে মানি ট্রানজেকশন করার ইনিশিয়েটিভটা নিতে হয়। একইভাবে আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি, দেখো মোস্ট কোম্পানিজ ইউজেস SSL। তা এই যে B2B যখন ট্রানজেকশন হচ্ছে বা ক্রেডিট কার্ডটা আমরা যখন ইউজ করতেছি, তখন এখানে সিকিউরিটিটা এনশিওর করার জন্য যে প্রোটোকল অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে SSL protocol, probably because it is included in standard web browser software. তারপর টু অ্যাকসেপ্ট ক্রেডিট কার্ড পেমেন্ট, আবার আমরা যদি প্রসেসিং করবো অ্যাকসেপ্ট করতে হবে, সেটা যদি অ্যাকসেপ্টেবল না হয় মার্চেন্টের কাছে, তাদের মানি রেমিট হবে না। মার্চেন্ট নাও অ্যাকসেপ্ট ভার্বাল অথরাইজেশন ভায়া টেলিফোন অ্যান্ড ইলেকট্রনিক অথরাইজেশন ইউজিং দ্য ইন্টারনেট। মার্চেন্ট আসলে বিভিন্নভাবে এটাকে অ্যাকসেপ্ট করতে পারে, এটা টেলিফোনের মাধ্যমে হতে পারে, ইন্টারনেটের মাধ্যমে হতে পারে, বা ডিজিটাল সিগনেচারের মাধ্যমে হতে পারে। নানান রকম ওয়ে আছে, আমরা দেখব যার মাধ্যমে অথরাইজেশন গুলো এনশিওর করা হয় যে হ্যাঁ এই কার্ড হোল্ডারের এই কার্ড এবং সেখানে সার্টেন অ্যামাউন্ট অ্যাভেলেবল। ক্রেডিট কার্ড পার্টিস, এখন একটা যখন ক্রেডিট কার্ড ইউজ করে দেখো এখানে 1 2 3 4 5 5টা পার্টির ইনভলভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। কার্ড আমার তোমার আমাদের একটা, এর সাথে ইনভলভমেন্ট কিন্তু অনেকগুলো আছে। প্রথম ইনভলভমেন্টটা হচ্ছে তুমি আমি আমরা, তারপর আমরা ক্লায়েন্ট কাস্টমার। একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এর ইনভলভমেন্ট আছে, তারপরে ক্রেডিট কার্ড যারা ইস্যুইং বডি বা ইস্যু করতেছে তাদের ইনভলভমেন্ট আছে। তো এই একটা ক্রেডিট কার্ড রান করতে যে এখানে আমরা দেখতেছি যে 5টা পার্টির আসলে ইনভলভমেন্ট আছে, রাইট? আসলে আমরা সেটা দেখি আসলে কি কি। প্রথমটা হচ্ছে যে কার্ড হোল্ডার। তাহলে নাম্বার 1 কার্ড হোল্ডার, কারণ একজনকে কার্ড হোল্ডার হতে হবে দ্য কাস্টমার হু ইজ ইউজিং দ্য কার্ড টু পে ফর গুড অর সার্ভিসেস। তুমি আমি আমরা হচ্ছে কার্ড হোল্ডার। নাম্বার 2 মার্চেন্ট accepts card and offers goods or services in exchange for payment। তার মানে এখানে মার্চেন্টকে অ্যাকসেপ্ট করতে হবে সেই কার্ডটা, তার মানে এখানে মার্চেন্ট হচ্ছে আরেকটা পার্টি। থার্ড পয়েন্টটা দেখো কার্ড ইস্যুইং ব্যাংক, কোনো না কোন ব্যাংকে কার্ডটা ইস্যু করতে হবে। তারা কারা? তারা কোন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, ব্যাংক হতে পারে, আদার ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন হতে পারে, which has card holders account and issues credit card, তাই না? ফোর্থ যেটা দেখো যে acquiring bank, financial institutions holding merchants account, acquires vouchers of authorized sales, তাহলে acquiring bank। ফিফথ পয়েন্টটা দেখো যে কার্ড অ্যাসোসিয়েশন, তাহলে এই যে কার্ডগুলো ইস্যু করতেছে তার কোনো না কোনো অ্যাসোসিয়েশন, কোনো না কোনো অর্গানাইজেশনকে এই কার্ডগুলো ইস্যু করতে হয়। তখন কোনো সময় বলে স্যার ভিসা কার্ড, কোনো সময় মাস্টার কার্ড, তার মানে কোনো না কোনো
অ্যাসোসিয়েশন থেকে এই কার্ডগুলো ইস্যু হচ্ছে। তাহলে অফ ইস্যুয়ার্স অর অ্যাকুয়ার্স ভিসা মাস্টার কার্ড হু ক্রিয়েট প্রোটেক্ট advertise card brand etc. Brand authorization the credit based transactions and guarantees the payment to merchant. আলটিমেটলি কি দাঁড়ালো যে এই যে ক্রেডিট কার্ডের কথা বলতেছি, এখানে তবে এই একটা ক্রেডিট কার্ডকে সচল করার জন্য, রান করার জন্য এখানে 5টা অথরাইজড বডি বা 5টা এন্টিটি এর সাথে ইনভলভ। Then it can make success to process, তাই না? তার মানে এটাকে সাকসেস করতে গেলে, এটাকে প্রসেস করতে গেলে সবগুলোর ইনভলভমেন্ট থাকতে হবে, তাহলেই আমরা মানিটা রেমিট করতে পারবো। কিন্তু একটু দেখলে মনে হয় যে একটা কার্ড দিয়ে আমরা সব করে ফেলছি, কিন্তু অনেকগুলো পার্টির এর সাথে ইনভলভমেন্ট, 5টা পার্টির ইনভলভমেন্ট। নেক্সটে আসো, এবার দেখো যে ডেফিসিয়েন্সিস অফ ক্রেডিট কার্ড পেমেন্ট। আমরা এতক্ষণ দেখলাম যে ক্রেডিট কার্ড সম্পর্কে দেখলাম, এখন বলা হচ্ছে যে এই ক্রেডিট কার্ডের কি কি ধরনের ডেফিসিয়েন্সি আছে, কি কি ধরনের লিমিটেশনস আছে, কি কি ধরনের শর্টেজ আছে বলতে পারবা? কম্পেয়ার টু মানে সরি এই ক্রেডিট কার্ডের কি কি ধরনের ডেফিসিয়েন্সি আছে কি বলবা, বলো তো? প্রথম কথায় যেটা বললাম তোমাদেরকে যে ক্রেডিট কার্ডটা আসলে অ্যামাউন্টটা লিমিটেড, হয়তোবা 1.5 লাখ টাকা, কথার কথা, বা 1 লাখ টাকা। কাজেই এটা কিন্তু শর্ট ট্রানজেকশনের জন্য ফিজিবল, কিন্তু লং ট্রানজেকশনের জন্য নট ফিজিবল। কিছুক্ষণ আগে তোমাদেরকে বলছি দুটা জিনিস, B2B, B2C। B2C তে কি হচ্ছে, একটা স্মল অ্যামাউন্ট আসলে ট্রানজেকশন হচ্ছে, এখানে লিমিট ডিফাইন করে দেওয়া আছে, 1 লাখ টাকা তোমার মনে করো ক্রেডিট লিমিট, 1-এর উপরে পারবে না। তার মানে B2C তে এটা পসিবল, কিন্তু B2B তার মানে বিজনেস অর্গানাইজেশন টু বিজনেস অর্গানাইজেশন, সেখানে যখন ডিলিংস গুলো হচ্ছে বড় রকমের অ্যামাউন্ট, সেখানে কিন্তু ক্রেডিট কার্ড নট ফিজিবল। যার জন্য বলা হয় যে অল ওভার দ্য গ্লোব, যেখানেই যাও না কেন, যত রকমের বিজনেস আছে, যত রকমের ট্রানজেকশন হচ্ছে, তার 95% আসলে কি বলবো যে ক্রেডিট কার্ডের যে এটা মানে ছোট অ্যামাউন্ট ট্রানজেকশন গুলো হচ্ছে। 95% ট্রানজেকশন আমরা বলবো যে এটা আমরা ইউজ করতে পারতেছি B2C কনসেপ্টে, কিন্তু B2B তে কেন পারতেছি না? যেহেতু এটা লার্জ অ্যামাউন্ট। এই জন্য এই যে একটা লিমিটেশনস, তোমরা তো বলবা স্যার ছোট ছোট যদি কোম্পানি হয় B2B, তাদের ডিলিংস হয়তো বা ফর এক্সাম্পল 1 লাখ টাকা, সেই ক্ষেত্রে তুমি 1 লাখ টাকা রেমিট করতেই পারো, কিন্তু বড় রকমের অর্গানাইজেশন যদি B2B এর ক্ষেত্রে, সেটা কিন্তু কোনোভাবেই পসিবল না। কাজেই এটা একটা কিন্তু লিমিটেশনস ফর B2C। এখানে এই কোশ্চেনটা মাঝে মাঝে আসে, আমি এখানে আবারও দেখো তোমরা যে সরি ডেফিসিয়েন্সিস অফ ক্রেডিট কার্ড পেমেন্ট। এখানে প্রথম কথা বলছে 95% অফ অল ই-কমার্স আর B2B ট্রানজেকশনস। তার মানে এখানে 95% ট্রানজেকশন B2B কেন বলবো? যেহেতু এটা লার্জ, তার মানে আলটিমেটলি আমি বারবারই আমরা বলতেছি আমরা ছোট যে স্মল যে অ্যামাউন্ট, আমরা স্মল যে অ্যামাউন্ট নিয়ে আমরা ডিসকাস করতেছি, রাইট, সেটা কিন্তু B2C। তার কাজে B2B এর কথা যদি বলি, দেখা যাবে যে সব রকম বিজনেস কম্বাইন করি, তাহলে B2B এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ট্রানজেকশন হচ্ছে 95%, আর B2C এর ক্ষেত্রে হচ্ছে 5%। তাহলে এইখানে যে প্রথমেই তো দেখা যাচ্ছে যে B2C এর ক্ষেত্রে স্মল অ্যামাউন্ট মানে স্মল লিমিটেড অ্যামাউন্ট ট্রানজেকশন গুলো হচ্ছে, কাজে এইখানেই প্রথম তাদের একটা শর্টেজ।
আমরা আবার আমরা দেখি, তার মানে B2B তে এটা কোনোভাবে আসলে সম্ভব না। Electronic payment are more likely to involve electronic fund transfers or electronic checks. Credit card cannot be used for large sum of B2B transaction. আর B2B ক্ষেত্রে যে লার্জ অ্যামাউন্ট রেমিট হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু ক্রেডিট কার্ড নট ফিজিবল, not suitable. A large amount of fraud with online credit card shopping account that results in chargeback to the merchant. তাহলে এটা ডিফারেন্ট ইয়ে। তাহলে আমরা যেটা দেখতেছি যে এটার লিমিটেশনসটা হচ্ছে বা ডেফিসিয়েন্সিটি হচ্ছে ক্রেডিট কার্ডের, যে থ্রু দ্য ক্রেডিট কার্ড উই ক্যান remit a small amount of money that is more feasible for B2C, not B2B. Clear? আবার আরো একটা কথা এখানে যেহেতু বলা আছে যে যদি কোনো কারণে এই ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউজ করতে যে কোনো ফ্রড কেস যদি হয়ে থাকে, যদি কেউ হ্যাক করে যদি এটা নিয়ে যায়, মানে পাসওয়ার্ড বা ইউজার নেম, এবং এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে যদি মানে রেমিট করে নিয়ে যায়, তার জন্য রেসপন্সিবল কিন্তু কে? ক্লায়েন্ট রেসপন্সিবল হবে? কে রেসপন্সিবল হবে? ক্লায়েন্ট স্যার। কে? রেজাউল আবার ক্লায়েন্ট রেসপন্সিবল হবে স্যার। ক্লায়েন্ট কেন ক্লায়েন্ট রেসপন্সিবল হবে? মনে কর কেউ ফ্রড করে নিয়ে চলে গেল, স্যার ফ্রডটা তো স্যার ক্লায়েন্টের মানে যদি নেগলিজেন্সি না থাকতো তাহলে ফ্রড করতে পারতো না, এত সিকিউর সিস্টেম। এখন ক্লায়েন্টের নেগলিজেন্সি না থাকলেও তো এটা হতে পারতো কি পারতো না? স্যার ওইরকম যদি কেসেস হয় যে স্যার ক্লায়েন্টের নেগলিজেন্সি ছিল না, সিস্টেম এরর বা কোনো হিউম্যান এরর ব্যাংকের তরফ থেকে, স্যার ওটা ওইটার দায়ভার ব্যাংকই নেবে। হ্যাঁ, মনে করো আমাদের বাংলাদেশের যে কার্ডগুলো আছে, তোমরা যেটা বলছো এম ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং যেটা বলি, সেখানে কিন্তু ক্লায়েন্টকেই দোষ আরোপ করা হয়। কেন? ক্লায়েন্টকে বলে দেওয়া হয় যে আপনার হাতে মোবাইলটা আছে, আপনার মোবাইল ছাড়া ওই ওই মানে আপনার অ্যাকাউন্টে কেউ ঢুকতে পারবে না, তাই না? পলিসি কিন্তু ওইভাবে সেট করে দেওয়া আছে, তাই তো? হ্যাঁ, পলিসি কিন্তু ওইভাবে সেট করে দেওয়া আছে। কাজেই এই কারণে ব্যাংক যখন আমাদের এম ব্যাংকিং এর রাইটসটা দিচ্ছে, অধিকারটা দিচ্ছে, আপনি মোবাইল ব্যাংক করতে পারবেন, এখন এটা আপনার রেসপন্সিবিলিটি। আপনার মোবাইল অন্য কারো হাতে যাওয়া যাবে না। অন্য কেউ যদি জানে, আপনার পাসওয়ার্ড যদি জানে, দে ক্যান রেমিট দ্য মানি টু আদার অ্যাকাউন্ট। কিন্তু এটা তো এম ব্যাংকিং। কিন্তু এম ব্যাংকিং না হয়ে যদি অনেক এটিএম বুথ দিয়ে তুমি ট্রানজাক্ট করতেছো, এটা তো হতেই পারে, অনেক সময়। যেমন অনেক সময় দেখো না যে মনে করো বৃহস্পতিবার তুমি বিকেলে একটা অ্যামাউন্ট রেমিট করলে, শুক্রবার দেখো ওটা আপডেট হয় না, হয় শনিবারে আপডেট হয় না, হয় এটিএম বুথ দিয়ে বা তুমি তোমার মোবাইল দিয়ে যদি থার্সডেতে ইভিনিং এ কোনো মানি রেমিট করো, সাথে সাথে রেমিট হবে? স্যার ট্রানজাকশন চ্যানেলের উপর ডিপেন্ড করবে স্যার। রাইট, ট্রানজাকশন চ্যানেলের উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, এটা যদি তোমার কি তোমার কি বলো আরটিজি না আরটিজিএস এনপিএসবি এগুলো হলে ওই দিনই হবে, কিন্তু ওই সাথে সাথে হবে। কিন্তু যদি আরটিজিএস যদি না হয়, এফটি যদি হয়, সেই ক্ষেত্রে কি হচ্ছে? এফটি হলে তাহলে দেখা যাচ্ছে যে তোমাদের সেটা একদিন পরে যাচ্ছে। আমার প্রশ্নটা সেখানে, আমার প্রশ্নটা হচ্ছে যে যদি তুমি থার্সডে ইভিনিং এ করো, হ্যাঁ, তাহলে সেটা কি সাথে সাথেই যাবে? তখন কিন্তু যায় না। ওটা দেখা যায় যে পরের দিনে ওয়ার্কিং ডে পড়ে যায়। ইউজুয়ালি কি ডাচ বাংলা ব্যাংকে যেটা ঘটে, ওটা ওয়ার্কিং ডে আসার পর তারপর আপডেটটা হচ্ছে। আর আমার প্রশ্নটা যে এই যে আপডেটটা হচ্ছে, কোনো কারণে যে আপডেটটা যদি না হয়, তখন তো ডেফিনেটলি ওটা তাদেরকে আবার ব্যাংককে কোয়েরি করতে হয় বা ইয়ে করতে হয়। তারপর তারা ওনারা আবার যোগাযোগ করে মেসেজ ডাকে, এই করে সে করে, তারপর দেন এটা আপডেটেড হচ্ছে। সেই জায়গায় তো আবার ক্লায়েন্ট রেসপন্সিবল থাকে না। তবে হ্যাঁ, আমি এগ্রি তোমাদের সাথে যে কারণ এম ব্যাংকিং এর যে বিষয়টা, তখন কিন্তু যিনি ক্লায়েন্ট বা যিনি গ্রাহক,
ব্যাংক কিন্তু বাংলাদেশের সব ব্যাংক এইভাবে পলিসিটা সেট করছে যে ওনার ওই মোবাইল ছাড়া আসলে ওনার অ্যাকাউন্টে অ্যাক্সেস করা যাবে না, সেইভাবে ওনারা পলিসিটাকে সেট করে দেন। সেই ক্ষেত্রে আবার ক্লায়েন্টই কিন্তু মানে রেসপন্সিবল হবে। আসো আমরা একটু আবার ইয়েতে যাই। তাহলে এখান থেকে শর্ট একটা কোশ্চেন আছে, হোয়াট আর দ্য ডেফিসিয়েন্সি অফ ক্রেডিট কার্ড পেমেন্ট সিস্টেম, এক্সপ্লেইন ইট ব্রিফলি। এই ধরনের যদি কোনো কোশ্চেন আসে, সো হোপ ইউ ক্যান ম্যানেজ ইট, তাই না? ইয়েস স্যার। রাইট। এরপরে আসো যে ক্রেডিট কার্ড সিকিউরিটি। এখন আমরা এই যে ক্রেডিট কার্ডের সিকিউরিটির বিষয় যদি আমরা দেখি, সাম ক্রেডিট কার্ড ইস্যুয়ার্স গ্যারান্টিজ অনলাইন ফ্রড প্রোটেকশন। তাহলে ক্রেডিট কার্ড ইস্যুয়ার যারা ইস্যু করতেছে তাদের একটা দায়িত্ব বা রেসপন্সিবিলিটি, তাদের একটা হেডেক, তাই না? কিভাবে ক্লায়েন্টকে এনশিওর করা যায় যে তার এটা ইউজার নেম, পাসওয়ার্ড বা ডিটেলস এগুলোকে প্রোটেক্ট রাখা হবে, এটা কোনোভাবে লিক আউট হবে না, কারণ এটা ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন নিজেদের স্বার্থে, তাই না? তার লিক আউট হলে যেটা অনেক রকম অঘটন ঘটতে পারে। তাহলে দেখো যে এই যে সিকিউরিটি ইজ এ প্রবলেম। আমরা আগেও জানি যে while sending card number, expiry date, name over the internet, যখন আমরা ডিটেলস গুলো পাঠাচ্ছি, একটা ক্লায়েন্টের নাম, তার আইডি নাম্বার বা পিন নাম্বার গুলো চলে যাচ্ছে, তাহলে এটা কিন্তু ওয়েল প্রোটেক্টেড হতে হবে। কারণ এটা যদি কোনোভাবে অন্য কেউ জেনে যায়, অন্য কেউ যদি অ্যাক্সেস করতে পারে বা হ্যাক করতে পারে, তাহলে কিন্তু মানি তার ট্রান্সফার করে অন্য অ্যাকাউন্টে নিয়ে যাবে। কাজেই এই ক্রেডিট কার্ড সিকিউরিটির ক্ষেত্রে আসলে তিনটা বিষয়। একটা হলো তোমরা এটা হয়তো অন্য সাবজেক্টে পড়ে আসছো, প্রাইভেসি, ইন্টিগ্রিটি অ্যান্ড ফাইনালি অথেন্টিকেশন। তাহলে প্রাইভেসিটা কি? প্রাইভেসিটা হচ্ছে, দেখো, হাউ টু ট্রান্সমিট কার্ড ডিটেলস সো আনঅথরাইজড পার্টিস ক্যানট রিড ইট। তার মানে এমনভাবেই কার্ডের ডিটেলসটা পাঠাতে হবে যেন কোনো আনঅথরাইজড পারসন বা পিপল দে ক্যানট অ্যাক্সেস ইট। এই জন্য যে একটু আগে বললাম, সিকিউরিটিকে এনরিচ করতে হবে, স্ট্রং করতে হবে। সিকিউরিটিকে যদি ব্যাংকিং সিকিউরিটি স্ট্রং করতে হয়, আমরা বলছি দুইটা পলিসির কথা, তার মধ্যে একটা বলছি এসএসএল। আর এসএসএল যে প্রোটোকল, এটা আসলে সাধারণত ম্যাক্সিমাম ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ব্যাংকিং সেক্টরে এই ধরনের প্রোটোকলটাকে অ্যাপ্লাই বা ইমপ্লিমেন্ট করে আমাদের ইনফরমেশনগুলোকে স্ট্রংলি প্রোটেক্ট করা হচ্ছে। তাহলে এটা প্রথম হলো একটা প্রাইভেসি বিষয়। দ্বিতীয় পয়েন্টটা দেখো, ইন্টিগ্রিটি। How to be sure information sent to you, not altered by hacker or errors. ইন্টিগ্রিটিতে কি বলা হচ্ছে যে এই যে সিস্টেমের মাধ্যমে যে ইনফরমেশনটা ট্রান্সফার হচ্ছে, এই ইনফরমেশন তোমার কাছে যে ট্রান্সফার হচ্ছে, এটা কিভাবে এনশিওর করা হবে যে, বা তোমার কাছে যে যাচ্ছে, কারণ যাওয়ার পথে তো মাঝপথে তো এটা হ্যাকও হতে পারতো, তাই না? তা সেটা কিন্তু এনশিওর করতে হবে, এটাকে আমরা বলতেছি ইন্টিগ্রিটি। কারণ কেউ যদি হ্যাক করে নিয়ে যায়, তাহলে তো যে কারণে ইনফরমেশনটা গেল, ওই কারণ ইনফরমেশন তো অন্য অ্যাকাউন্টে তারা ট্রান্সফার করে নিয়ে চলে যাবে। দ্বিতীয় পয়েন্ট এটা যে ইন্টিগ্রিটি, একটা হচ্ছে প্রাইভেসি সিকিউরিটি, একটা হচ্ছে ইন্টিগ্রিটি, যেটা বলা হচ্ছে যে ক্রিপ্টোগ্রাফি। আচ্ছা, অথেন্টিকেশন, হাউ টু কনফার্ম কোম্পানি রিসিভিং ইনফরমেশন ইজ হু দে আর সে। তার এনশিওর করতে হবে অথেন্টিকেশন, মানে মেক শিওর যে তুমি যার কাছে পাঠাচ্ছ, রিসিভার ক্যান রিসিভ দ্য ইনফরমেশন, নো ওয়ান এলস, আর কেউ এর বাইরে রিসিভ করে। তার তিনটা জিনিস আমাদের এখানে খেয়াল রাখতে হবে, প্রাইভেসি, ইন্টিগ্রিটি অ্যান্ড অথেন্টিকেশন। আসো
আচ্ছা, আচ্ছা, এরপরে দেখো যে আমরা যদি দেখি যে আইডেন্টিফাই থেফট। Identify theft is wrongfully impersonating someone. Identify theft is a big problem with credit card. What can be done? এখন যদি এটা theft হয়, কেউ যদি হ্যাক করে নিয়ে যায়, তখন আমাদের আসলে করণীয়টা কি হবে? তাহলে অবশ্যই এটাকে রিকভার করতে হবে। কে নিল, কিভাবে নিল, কোথায় বা নিল, এটাকে আইডেন্টিফাই করতে হবে। যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি তাহলে কি কোম্পানি উইল বি লুজার, তাই না? অ্যান্ড ক্লায়েন্ট উইল বি ডিসস্যাটিসফাইড। দেখা যায় থেফট হ্যাকিং হতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু এটাকে এনি হাউ উই হ্যাভ টু রিকভার টু ইমপ্লিমেন্ট সাম অফ দ্য পলিসিস। দেখা যায় সিকিউরিটির ক্ষেত্রে আসলে একটা রিস্ক থেকেই যায়, শুধু ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন না, ব্যাংকিং সেক্টর না, অন্য আদার অর্গানাইজেশনের ক্ষেত্রে, এটা যদি এডুকেশন সেক্টর হয়, হেলথ সেক্টর হয় বা আরএমজি সেক্টর হয়, সব ক্ষেত্রে কিন্তু এই ডেটাটাকে প্রোটেক্ট করাটা হচ্ছে একটা বড় রকমের চ্যালেঞ্জ আসলে। হ্যাঁ, এনি হাউ উই হ্যাভ টু প্রোটেক্ট অল দ্য ডেটা, ক্লায়েন্টস ডেটা, that no one can hack the data from the system, from the database. এখন আসো আমরা একটু দেখি যে আমরা অনেকগুলো মেথড নিয়ে আসলে তোমাদের সাথে বলছিলাম, আমরা দুটো মেথড নিয়ে এখানে একটু ডিসকাস করব। প্রথম যে মেথডটা হচ্ছে আমরা বলতেছি ই ওয়ালেট, এটা নিয়ে ডিসকাস করব। আর আরেকটা আমাদের পেপল। এই দুটা, এর বাইরে স্টোরড ভ্যালু কার্ড আর স্মার্ট কার্ড, এই 4টা বা 5টা মেথড নিয়ে আমরা পেমেন্ট বা অনলাইন পেমেন্টের মেথডগুলো নিয়ে ডিসকাস করব। তা আজকে প্রথম আমরা যে পেমেন্ট মেথডটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে ই ওয়ালেট। তোমরা ই ওয়ালেটটার কি আগে নাম শুনছো? হোয়াট ইজ ই ওয়ালেট? এনিওয়ান? তোমরা বলো, এবার আমি শুনি। তোমরা অনেকেই ব্যাংকের এখানে আছো। হোয়াট ইজ ই ওয়ালেট? রেজাল্ট? স্যার, এটা হচ্ছে ইলেকট্রনিক ওয়ালেট। যেমন আমরা ক্যাশ নিয়ে বেড়াই, সেরকম ইলেকট্রনিক্যালি ক্যাশ থাকে। আচ্ছা, এটা দিয়ে পেমেন্ট করা যাবে, কিন্তু এটা মানে দেখা যায় না, জাস্ট শুধু একটা থেকে আরেকটা ট্রান্সমিট হয়ে যায়। রাইট। তার মানে এটা একটা সিস্টেম, এটা একটা প্রসেস, এটা একটা সফটওয়্যার বলা যায়। একটা অবশ্যই। হ্যাঁ স্যার, তার মানে এটা কেমন? স্যার বিকাশ নগদ। অন্তর বলো। স্যার বিকাশ নগদ ই ওয়ালেটের আন্ডারে। বিকাশ? জি স্যার। স্যার বিকাশ নগদে মোবাইল ব্যাংকিং, যত ব্যাংকিং ওয়ালেটের মাধ্যমে সবগুলো ই ওয়ালেট। জি স্যার, এটাই বলতেছি স্যার। আচ্ছা, ও বলতেছে ই ওয়ালেট। আচ্ছা, বিকাশটা ই ওয়ালেট। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে তার মানে আমরা যেটা বলতে চাইছি, তার ই ওয়ালেট এটা একটা প্রসেস, একটা সিস্টেম, বা আমরা যদি অন্যভাবে বলি এটা একটা সফটওয়্যার, যার মাধ্যমে মানিটা রেমিট বা ট্রান্সফার করা যায় সেন্ডার টু রিসিপিয়েন্ট টার্মিনাল। এই তো? ইয়েস স্যার। আচ্ছা, আসলে তাহলে আমরা এই সিস্টেম বা প্রসেসটা সম্পর্কে জানার চেষ্টা করি, কারণ এটা আসলে খুব একটা ভাইব্রেন্ট অ্যান্ড পটেনশিয়াল প্রসেস অফ দ্য সিস্টেম গ্লোবালি। সারা ওয়ার্ল্ডের অনেক কান্ট্রি কিন্তু এই সিস্টেমটাকে বা ই ওয়ালেটটাকে প্রেফার করে টু রেমিট দ্য মানি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, ওয়ান সিটি টু অ্যানাদার সিটি, ওয়ান কান্ট্রি টু অ্যানাদার কান্ট্রি। তাহলে ই ওয়ালেটে আমরা যদি প্রথমেই দেখি, দেখো যে ইলেকট্রনিক ওয়ালেট, ই ওয়ালেট এটা বলতেছি ইজ এ সফটওয়্যার কম্পোনেন্ট। তারপরে এটা একটা সফটওয়্যার কম্পোনেন্ট, যে কথাটা আমরা বললাম, ইন হুইচ এ কাস্টমার স্টোরস ক্রেডিট কার্ড ডিটেলস। তার মানে ওই যে সিস্টেমের ভিতরে কাস্টমারের কি থাকতেছে, ক্রেডিট কার্ডের ডিটেলসটা থাকতেছে, এন্ড আদার পার্সোনাল ইনফরমেশন। ই-ওয়ালেট ইজ জাস্ট অ্যানাদার অনলাইন পেমেন্ট। এটাকে বলা হচ্ছে অনলাইন পেমেন্ট অর অনলাইন পেমেন্ট মেথড, ওয়ার্কস ইন দ্য সেম ওয়ে লাইক অ্যান অ্যাকচুয়াল ওয়ালেট। এটা অ্যাকচুয়াল ওয়ালেটের মধ্যে কাজ করছে। when shopping online the user simply click the e-wallet. যখন তুমি আমরা শপিং করতে যাচ্ছি বা অনলাইনে আমরা যদি শপিং করি, তখন কি করা হয়, ইউজার কি করবে,
যে ক্লিক করবে, কোথায় ক্লিক করবে? ই ওয়ালেটে। ই ওয়ালেটে যদি তার অ্যাকাউন্ট ওপেন করতে, ওখানে যদি ক্লিক করে, to automatically fill in information needed to make a purchase. অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে needed to make a purchase, তুমি যেটা পারচেজ করতে চাচ্ছ অনলাইনে। ই-ওয়ালেট হেল্পস কাস্টমার পারফর্ম ওয়ান ক্লিক শপিং অ্যাট মেম্বার সাইট, মানে একটা ক্লিকের মাধ্যমে আসলে এটা হয়ে যাচ্ছে। এটা খুবই হেল্পফুল এবং খুবই হ্যান্ডি অ্যান্ড ইজি টু রেমিট দ্য মানি। তাহলে এটা যা কিছু হচ্ছে আসলে এটা সফটওয়্যার কম্পোনেন্টের মাধ্যমেই সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হচ্ছে। তাহলে এটা আমরা জানলাম যে আসলে ই-ওয়ালেটটা কি। এখন আসলে যে আমরা একটু দেখি যে ই-ওয়ালেট হেল্পস কাস্টমার, একটা ই-ওয়ালেট কিভাবে কাস্টমার বা ক্লায়েন্টকে হেল্প করতেছে, অথবা হোয়াট আর দ্য বেনিফিটস অফ ই-ওয়ালেট। অন্যভাবে আসে কোশ্চেন, হোয়াট আর দ্য বেনিফিটস অর অ্যাডভান্টেজেস অফ দ্য ই-ওয়ালেট ফর দ্য কাস্টমার্স। এখানে অনেকগুলো বেনিফিট দেওয়া আছে, কিভাবে আমরা অ্যাজ এ কাস্টমার হিসেবে আমরা উই আর গেটিং বেনিফিট ফ্রম দেয়ার। কিপ ট্র্যাক অফ এক্সিস্টিং সাবস্ক্রিপশন, আমরা যে ই-ওয়ালেট দিয়ে পারচেস করি, কখন পারচেস করলাম, কি প্রোডাক্ট পারচেস করলাম, কোথেকে পারচেস করলাম, অল ডিটেলস গুলো কিন্তু স্টোর অবস্থায় থেকে যায়। তুমি 2 দিন, 7 দিন, 1 মাস পর্যন্ত জানতে চাও, তুমি ইউ ক্যান রিট্রাইভ দ্য ইনফরমেশন ফ্রম দেয়ার। তার মানে সব হিস্ট্রিক্যাল ডেটা ওখানে এক্সিস্ট। এটা হচ্ছে ক্লায়েন্টের জন্য একটা সুবিধা। তাহলে প্রথম পয়েন্টটা বলা হচ্ছে কিপ ট্র্যাক অফ এক্সিস্টেন্স সাবস্ক্রিপশনস। 2 নম্বর পয়েন্ট দেখো, ভিউ অল হিস্টোরিক্যাল পারচেজ, তুমি গত 1 বছর কি কি পারচেজ করছো সবগুলো রেকর্ড হয়ে আছে। যদি তোমার কোনো প্রয়োজন হয় তখন তুমি ডেট ধরে সার্চ দিয়ে বের করতে পারবে কোথেকে তুমি কত টাকার খরচ করেছো, কি প্রোডাক্ট পারচেজ করেছো, কোথেকে পারচেজ করেছো, এটসেট্রা। 3 নম্বর পয়েন্ট দেখো, কিপ ট্র্যাক অফ বিলিং and shipping information, which is then encrypted and permanently stored. Keep track of billing and shipping information. Billing বলো, shipping বলো, সব ইনফরমেশন গুলোকে ট্র্যাক করা যাচ্ছে, which is then encrypted and permanently stored. তাহলে সবকিছু আসলে ট্র্যাক করা পসিবল হচ্ছে। এই যে ইনফরমেশন গুলো এগুলোকে এনক্রিপ্ট করা হচ্ছে। এর আগে আমরা বলছিলাম যে সিকিউরিটি লেভেল যখন কাজ করে তখন 2টা প্রসেস কাজ করে, একটা বলছিলাম এনক্রিপশন, আর কি বলছিলাম ডিক্রিপশন, মনে আছে? আমি বলিনি। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এনক্রিপশন এন্ড ডিক্রিপশন, কি বলবা? স্যার বলো। হ্যাঁ, মেইন মেসেজকে সিকিউর করার জন্য বা সাইফার টেক্সট বানানোর জন্য একটা কি অ্যাড করে বা কোনো একটা আমরা অ্যালগরিদম অ্যাড করে আমরা যে প্রসেসটা মানে যে ডাটাটা নিয়ে আসি এটা হচ্ছে এনক্রিপশন প্রসেস। আমরা সোর্স থেকে যখন পাঠাচ্ছে, হ্যাঁ এনক্রিপশন। আবার ডেস্টিনেশন যে পারসন থাকবে উনি আবার পূর্বে ডাটাকে আবার মানে মেইন ডাটাটা পাওয়ার জন্য যে কি বা ইউজ করতেছে, অ্যালগরিদম ইউজ করতেছে এবং মেইন ডাটাটা পাইতেছে উনি যেটা পাঠাইছিল সোর্স, এটা ডিক্রিপশন প্রসেস। রাইট, তার মানে এখানে 2টা প্রসেস কাজ করতেছে, একটা এনক্রিপশন আর একটা ডিক্রিপশন। এনক্রিপশনটা কাজ করতেছে সেন্ডার টার্মিনালে, তাই না? আর ডিক্রিপশনটা কাজ করতেছে রিসিপিয়েন্ট টার্মিনালে। জি স্যার। সেন্ডার টার্মিনাল যখন ইনফরমেশনটা পাঠাচ্ছে, পাঠানোর সময় একটা যে রেজাল্ট যে কথাটা বললো যে একটা অ্যালগরিদম দিয়ে এটাকে মানে কি বলবো যে ক্লোজ করে দেওয়া হচ্ছে। যখন ইনফরমেশনটা বা সিগন্যালটা যাচ্ছে মিডিয়ার ভিতর দিয়ে বা সিস্টেমের ভিতর দিয়ে, হ্যাকার কিন্তু তখন হ্যাক করতে পারছে না, যেহেতু এটাকে একটা অ্যালগরিদম দিয়ে এনক্রিপ্ট করে দিছে। এটা হিডেন অবস্থা আছে, একটা সিক্রেট অবস্থায় আছে। এটা কিন্তু এত সহজে হ্যাকার এটাকে হ্যাক করতে পারবে না, রাইট? কাজেই এটা যখন ডেস্টিনেশনে যায় তখন ডেস্টিনেশন পার্টকে আসলে আবার জানতে হবে যে একটা অ্যালগরিদম বা একটা কোড নাম্বার বা কি নাম্বার, যেগুলো কি থাকবে সেই একটা নাম্বার দিয়ে
সেটাকে ডিক্রিপ্ট করতে হবে, তার মানে ওপেন করে ফেলতে হবে। ওপেন করার পর অ্যাকচুয়াল মেসেজটা বের হয়ে আসবে। অর্থাৎ আমি যদি বলি তুমি ঢাকা থেকে একটা লাগেজ পাঠাচ্ছ কুরিয়ারে করে, কিছু ভ্যালুয়েবল তোমার প্রোডাক্ট আছে, নিশ্চয়ই তুমি ওটা লক করে দিবা যে তুমি কুরিয়ারে ছেড়ে দিলে ডেস্টিনেশন চলে গেল, ডেস্টিনেশনে যে রিসিভ করবে তার কাছেও তো সেই চাবিটা থাকতে হবে। যদি চাবিটা না থাকে সে লকটা খুলতে পারবে? পারবে না। নো স্যার। রাইট, কাজে এনক্রিপশন প্রসেসটা হলো যেটাকে লক করে দিচ্ছে বিফোর সেন্ড দ্য ইনফরমেশন, সেন্ড করার আগে। আর ডিক্রিপ্ট হচ্ছে লকটাকে খুলতেছে রিসিপিয়েন্ট টার্মিনালে, খুলে দেন অ্যাকচুয়াল মেসেজটাকে বের করে নিচ্ছে। এই দুটো প্রসেস আসলে কাজ করে। আমাদের মনে রাখতে হবে যে এনক্রিপশন অ্যান্ড ডিক্রিপশন, এবং এনক্রিপশনটা হচ্ছে সেন্ডার টার্মিনাল থেকে আর ডিক্রিপশনটা হচ্ছে রিসিপিয়েন্ট টার্মিনালে। আসো আমরা একটু ইয়েতে ব্যাক করি আবার। তাহলে দেখো আমরা কোথায়, যে এনক্রিপ্টেড অ্যান্ড পার্মানেন্টলি স্টোর, ঠিক এটা রিসিপিয়েন্ট টার্মিনাল যাওয়ার পর আবার ডিক্রিপ্ট হতে হবে। তবে আরো কিছু বেনিফিট দেখো ইউ ওয়ালেটের। ইউ ওয়ালেট স্টোর ক্রেডিট কার্ড ইনফরমেশন, কারণ ক্রেডিট কার্ডের যত রকমের ইনফরমেশন আছে সবগুলো কিন্তু ইউ ওয়ালেটের মধ্যে স্টোর করে রাখা হচ্ছে। To access many online shopping search engines located on the e-wallet toolbar, direct links to popular shopping sites are also provided. Well, those are some of the benefits of the e-wallet. Questions can be raised from here. What are the benefits, or what are the advantages, what are the merits of e-wallet? Explain it briefly. যেভাবে আসুক না কেন, নাম্বার কত থাকছে তার উপরে বেস করে তোমরা এটা এক্সপ্লানেশনে যাবে। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে আমি নেক্সটে যাই। এখন আসলে যে আমরা একটু দেখি ই-ওয়ালেট। হ্যাঁ, এই ই-ওয়ালেটটা আসলে কিভাবে প্রসেসিং গুলো হচ্ছে বা কিভাবে কাজটা করছে, রাইট? তা এখানে দেখো যে আমরা ই-ওয়ালেটের যে প্রসেসটা, এটা 4টে স্টেপ দেওয়া আছে। 4 steps of using ই-ওয়ালেট। তাহলে এই স্টেপগুলো কি? এই স্টেপগুলোকে স্টেপ বাই স্টেপে 4টা প্রসেসিং হওয়ার পরে কিন্তু এটা এক্সিকিউট হবে বা রেমিটটা হবে। দেখো প্রথম পার্টটা, প্রথম স্টেপে কি বলা হচ্ছে ই-ওয়ালেটে, ডিসাইড অন অ্যান অনলাইন শপ ওয়েবসাইট। ই-ওয়ালেটে তোমার তো অ্যাকাউন্ট আছে, যেটা একটা সফটওয়্যার কম্পোনেন্ট, তাই না? প্রথমে তোমাকে আমাকে ডিসাইড করতে হবে যে আমরা কোন ওয়েবসাইটে যে আসলে শপিং করব অনলাইনে, সেটা আমরা মেক শিওর করতে হবে, প্রথম স্টেপ, রাইট? দ্বিতীয় স্টেপ দেখো, ডাউনলোড দ্য ওয়ালেট ফর্ম ফ্রম দ্য ওয়েবসাইট। ওয়ালেট ফর্মটাকে ডাউনলোড করতে হবে and fill out the personal information such as credit card number, phone number, address, etc. তাহলে সেকেন্ড স্টেপে কি হবে? ডাউনলোড করতে হবে ওয়ালেট ফর্মটা, এবং সেই ওয়ালেট ফর্মটায় পার্সোনাল ইনফরমেশন, ক্রেডিট কার্ড, ফোন নাম্বার, এই ডিটেলসগুলো দিতে হবে। সেকেন্ড স্টেপ ডান। থার্ড স্টেপ আসো, by filling out the details once, personal information will be completed automatically when customers click the e-wallet when purchasing in the future. তাহলে এইটা একবারই আসলে করতে হবে, যে তোমার পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার প্রথমবার, ক্রেডিট কার্ড নাম্বার, ডিটেলস দিলা, কিন্তু এরপরে প্রথম পারচেজিং এর পর দ্বিতীয় পারচেজিং, থার্ড পারচেজিং, তখন কিন্তু তোমাকে আবার নতুন করে দিতে হবে না, এটা অটোমেটিক্যালি কিন্তু এটা ফিল আপ হয়ে যাবে। ক্লিয়ার? যার জন্য ই-ওয়ালেট when purchasing in the future, when customers click, তার মানে প্রথম পারচেজের পর পরবর্তী শুধু ক্লিক করলেই হবে ই-ওয়ালেটের উপরে। when the client will purchase the second time and the third time, এটা থার্ড স্টেপ বলে ই-ওয়ালেটের। ফোর্থ স্টেপে আসো দেখি, when customers are ready to buy,
One way is to click the e-wallet button to execute the process, or drag information out of the wallet and drop it into the online form. কিভাবে কাজটা করতে হবে দেখো, ক্লিয়ার করে তার কিন্তু বলে দিল। When customers are ready to buy, one way is to click the e-wallet button to execute the process. আমি শুধুমাত্র e-wallet বাটনে ক্লিক করলেই হবে প্রসেস এক্সিকিউশনের জন্য। এটা একটা প্রসেস। আর একটা কি বলছে, আমরা বলে ড্র্যাগ করে নিয়ে আসে, অর ড্র্যাগ ইনফরমেশন আউট অফ দ্য ওয়ালেট। ড্র্যাগ করে ওয়ালেট থেকে ইনফরমেশন নিয়ে এসে অ্যান্ড ড্রপ, এটা কোথায় ড্রপ করতে হচ্ছে, ইট ইনটু অনলাইন ফর্ম। এটাও হতে পারে। তাহলে আলটিমেটলি যে ই ওয়ালেট প্রসেসটা কমপ্লিট হওয়ার জন্য আসলে 4টে স্টেপ কাজ করতেছে। এইখান থেকে একটা কোশ্চেন আছে, হাউ দ্য ই ওয়ালেট ক্যান এক্সিকিউট দ্য প্রসেস, এক্সপ্লেইন ইট ব্রিফলি। হাউ ই ওয়ালেট ক্যান এক্সিকিউট দ্য প্রসেস, এক্সপ্লেইন ইট ব্রিফলি। এই ধরনের কোশ্চেন আসে, তাহলে এই 4টে স্টেপ দিয়ে আমাদের এক্সপ্লেনেশনে যেতে হবে। ক্যান ইউ ম্যানেজ? স্টুডেন্ট পারবে? জি স্যার। হ্যাঁ, আলটিমেটলি বিষয়টা দাঁড়াচ্ছে যে একটা ই ওয়ালেটের প্রসেসটা কিভাবে এক্সিকিউট করছে হচ্ছে, রাইট? এক্সপ্লেইন ইট। আমি তো প্রথমেই বললাম যে ই ওয়ালেট প্রসেসটা কমপ্লিট করার জন্য, এক্সিকিউশনের জন্য 4টা স্টেপ কমপ্লিট করতে, কাজে এই 4টে স্টেপ আমাদের এক্সপ্লেইন করতে হবে। নেক্সট যাই। আসো ই ওয়ালেট, এখানে e-wallet as a authenticator, right? Like a digital identity বা digital ID, a set of digital information that is associated with a particular individual and is used to identify that individual for security purpose. E-wallet as an authenticator. E-wallet as an authenticator. Number 1, the user contacts the merchant to place an order. প্রথমে ইউজার কি করতেছে, contact the merchant to place an order, right? দ্বিতীয়ত কি হচ্ছে, the authentication or registry part of the e-wallet generates a pair of key or session key. তারপরে কি ঘটনা ঘটতেছে দেখো, যে the user decrypts the first session key using their private key. Fourth step e dekho, the merchant decrypts the ticket using its privacy key, retrieving the user's name and the second session key. তাহলে এই যে ই ওয়ালেটের ক্ষেত্রে এখানেও আবার 4টে স্টেপ আসলে কাজ করতেছে। কিভাবে এটা, আমি ইউজারকে প্রথম কন্ট্যাক্ট করতে হবে মার্চেন্ট টু প্লেস অ্যান অর্ডার, দেন স্টেপ বাই স্টেপ এই অথেন্টিকেশনের 4টা স্টেপ যখন এনশিওর হবে, মেক শিওর, তখন এই ট্রানজ্যাকশনটা হবে। এই পর্যন্ত ছিল আমাদের বোধহয় ই ওয়ালেট। এরপরে আমরা আরেকটা টপিকস আমরা স্টার্ট করব। আর এখান থেকে ই ওয়ালেট থেকে আমরা আসলে যেটা এখানে লার্নিং আউটকামটা, যে ই ওয়ালেটটা কি, হাউ ইট ওয়াজ, ই ওয়ালেট প্রসেসটা কিভাবে কাজ করতেছে, অথবা ই ওয়ালেটে কি কি ধরনের বেনিফিটগুলো আছে, বা হাউ দ্য ই ওয়ালেট ক্যান এক্সিকিউট, এক্সপ্লেইন ইট ব্রিফলি। এই ধরনের ছোটো ছোটো কোশ্চেন এখান থেকে আসতে পারে। কাজেই ই ওয়ালেটটা কিন্তু খুবই একটা ফেমাস এবং যে প্রসেস বা সফটওয়্যার কম্পোনেন্ট, যার মাধ্যমে we can remit the money from one place to the another place, এবং গ্লোবালি এটা ইন্টারন্যাশনালি the e-wallet is accepted. এখানে কোনো কোশ্চেন আছে কিনা দেখো e-wallet-এ। নেক্সটে যাব। এরপরে দেখো আরেকটা সেটা হচ্ছে যে ইলেকট্রনিক ইন্টারমিডিয়েট পেপল। হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট দ্য পেপল সিস্টেম?
তোমার পেপলের নাম শুনছো? বাংলাদেশে কি পেপলের মধ্যে মানি ডেবিট হয়? ইন্ডিয়াতে শুনেছি স্যার, ইন্ডিয়াতে হয়। আচ্ছা, পেপলের মাধ্যমে অনেক দেশে আসলে মানি রেমিট করা যায়। আমরা যেমন ই ওয়ালেট সম্পর্কে দেখলাম, ঠিক পেপল আর একটা মেথড। আসলে আমরা পেপলটা নিয়ে একটু ডিসকাস করি। দেখো, পেপল অফার্স ডিজিটাল পেমেন্ট সিস্টেম। তাহলে প্রথম কথা হচ্ছে যে এই পেপলটাও একটা ডিজিটাল সিস্টেম। A customer can send money to anyone with an email address, regardless of what bank they both use. তার মানে মানিটা ট্রান্সফার করতে পারতেছে কে? একজন কাস্টমার, হ্যাঁ, টু এনিওয়ান উইথ অ্যান ইমেল অ্যাড্রেস। একটা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে, আসলে ইমেলের মাধ্যমে তারা মানিটাকে রেমিট করা সম্ভব হচ্ছে। তাহলে এই যে পেপল সিস্টেম, আসলে এটা কিভাবে মানিটা ট্রান্সফার করতেছে সেটা নিয়ে, এই প্রসেসটা নিয়ে আমরা একটু দেখব। এখানে বলা আছে, দেখো যে হাউ পেপল ইজ ইউজ টু ট্রান্সফার মানি। কিভাবে পেপল আসলে মানিটা ট্রান্সফার করতেছে, এখানে অনেকগুলো স্টেপ দেওয়া আছে। আর প্রথম স্টেপটা হচ্ছে যে কাস্টমার হ্যাজ অর ওপেনস এ পেপল অ্যাকাউন্ট। প্রথম কথা হলো কাস্টমারকে একটা পেপল অ্যাকাউন্ট ওপেন করতে হবে, রেজিস্টার্স অ্যান অ্যামাউন্ট টু বি সেন্ড। রেজিস্টার করতে হবে অ্যামাউন্ট সেন্ড করার জন্য। তাহলে এটা প্রথম কথা, যে একটা পেপল অ্যাকাউন্ট তার থাকতে হবে, ওপেন করতে হবে। সেকেন্ড পয়েন্ট দেখো যে দ্য অ্যামাউন্ট ইজ বিল টু দেয়ার ক্রেডিট কার্ড। তাহলে অ্যামাউন্টটা অ্যাডজাস্টটা কোত্থেকে হবে? ক্লায়েন্টের ক্রেডিট কার্ড থেকে অ্যাডজাস্ট হবে। কারণ ক্রেডিট কার্ডের ডিটেলসটা এখানে পেপলে থাকতে হবে, তাই না? পেমেন্ট নোটিফিকেশন সেন্ড টু রিসিপিয়েন্ট। তার মানে পেমেন্ট নোটিফিকেশন যেটা যাবে সেটা রিসিপিয়েন্ট টার্মিনালের কাছে চলে যাবে। অ্যান্ড অ্যান অ্যাকাউন্ট সেট আপ ইন দেয়ার নেম। রিসিপিয়েন্ট টার্মিনালের কাছে চলে যাবে এবং কি হবে? অ্যান অ্যাকাউন্ট সেট আপ ইন দেয়ার নেম। কোথায়? রিসিপিয়েন্ট টার্মিনালে। রিসিপিয়েন্ট রিসিভস অ্যান ইমেল নোটিফিকেশন। তাহলে ওই যে প্রথম যে কথাটা বললাম, যে ইমেলের মাধ্যমে নোটিফাই হবে কে? রিসিপিয়েন্ট টার্মিনাল। রিসিপিয়েন্ট ক্যান অ্যাক্সেস দ্য পেমেন্ট বাই ইদার, দুটো প্রসেস এখানে আছে। রিসিপিয়েন্ট কিভাবে অ্যাক্সেস করবে পেমেন্ট? বাই ইদার ফান্ড ট্রান্সফার টু দেয়ার অ্যাকাউন্ট, তাদের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার হবে, অথবা অর চেক ফ্রম পেপল, অথবা চেক ফ্রম পেপল। দু মেথডেই হতে পারে ট্রান্সফার। একটা হতে পারে ফান্ড ট্রান্সফার টু দেয়ার অ্যাকাউন্ট অর চেক ফ্রম পেপল। পেপল একটা চেক ইস্যু করবে। এই দুই মেথডের মাধ্যমে মানি ক্যান বি রেমিটেড অর ট্রান্সফার ফ্রম ওয়ান অ্যাকাউন্ট টু অ্যানাদার অ্যাকাউন্ট। এরপরে দেখো যে ইলেকট্রনিক পেপল। তাহলে পেপল কি বলতেছে? যে ফর B2C পেমেন্ট, বিজনেস অ্যাকাউন্ট হোল্ডার্স পে এ স্মল ট্রানজেকশন ফি। B2C তে আসলে অলওয়েজ আমরা জানি যে স্মল অ্যামাউন্টই ট্রানজেকশন হয়ে থাকে। এই ক্ষেত্রে আসলে পেপলটা খুবই ইউজফুল। হাউ পেপল ইজ ইউজড, কিভাবে পেপলটা আমরা আসলে ইউজ করতেছি, এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে। ক্যান ইউ সি দ্য ডায়াগ্রাম? ডায়াগ্রামটা যদি দেখো, যে এই যে পেপল অ্যাকাউন্ট, ক্যান ইউ সি মাই কার্সার? আমার কার্সারটা যে পেপল অ্যাকাউন্ট, এই পেপল অ্যাকাউন্টের সাথে যারা গ্রাহক বা ক্লায়েন্টরা কানেক্টেড থাকতেছে, দেখো ডেবিট কার্ড হতে পারে, ক্রেডিট কার্ড হতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে, সবগুলো ডিটেলস কিছু সেই গ্রাহক বা ক্লায়েন্ট বা কাস্টমার পেপল অ্যাকাউন্টে থাকতে হবে, নাম্বার ওয়ান। তাহলে কি হবে? যে এই পেপল অ্যাকাউন্ট, এই যে বায়ার, এই বায়ার কমিউনিকেট করতেছে সেলারের সাথে। একটা বায়ার দেখতে পাচ্ছ আর সেলার। সেলার কি হচ্ছে? পেপল অ্যাকাউন্টের সাথে আবার এগেইন কানেক্টেড। তাহলে কি হবে? এই যে অ্যামাউন্ট সেলার রিসিভ করতেছে, কি হচ্ছে? সেন্ড টু নিউ সেলার অর ব্যাংক অ্যাকাউন্ট। এই প্রসেসে আসলে কাজগুলো হচ্ছে। এই যে ডায়াগ্রামটা দেওয়া আছে, এটার ডেসক্রিপশনটা স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া আছে। প্রথম পার্টটা দেখো, ইউজার্স হ্যাভ এ পেপল অ্যাকাউন্ট। অবশ্যই ইউজার একটা পেপল অ্যাকাউন্ট থাকতে হবে। ডেবিট কার্ডের ডিটেলস থাকুক, ক্রেডিট কার্ডের ডিটেলস থাকুক, আদার ডিটেলস থাকুক। ক্লিয়ার? ইন হুইচ টু ডিপোজিট ভায়া ডেবিট অর ক্রেডিট কার্ড অর ব্যাংক অ্যাকাউন্ট।
এটা ডিপোজিট করবে সে এই পেপল অ্যাকাউন্টে। বায়ার্স পে ফর গুডস, তার মানে এই বায়ারের সাথে এটা কানেক্টেড। বায়ার এটা পেমেন্টটা করে, বায়ার্স পে ফর গুডস ফ্রম দেয়ার পেপল অ্যাকাউন্ট, পেপল অ্যাকাউন্ট থেকে পে করে দিবে। দ্য সেলার রিসিভস পেমেন্ট, তাহলে কে রিসিভ করবে? বায়ার দিবে, সেলার নেবে, এটা কিন্তু ক্লিয়ার। তাহলে দ্য সেলার রিসিভস পেমেন্ট ইমিডিয়েটলি ইনটু হিজ পেপল অ্যাকাউন্ট। তারপর দেখো যে সেলার্স ক্যান উইথড্র ফান্ড, সেলার কি করবে? উইথড্র ফান্ড অর ইউজ পেপল ব্যালেন্স টু পে অ্যানাদার সেলার। তাহলে পেপল কি করতে পারে, মানে সরি সেলার কি করে? সেলার ক্যান উইথড্র ফান্ড, ফান্ড উইথড্র করতে পারে সেলার, অথবা ইউজ পেপল ব্যালেন্স, এই পেপল ব্যালেন্স ইউজ করতে পারে টু পে আদার সেলার, যেমন সেন্ড টু নিউ সেলার অর ব্যাংক অ্যাকাউন্ট এটসেট্রা। এই প্রসেসের মাধ্যমে আসলে বায়ার এবং সেলারের মাধ্যমে এই মানিগুলো রিমিট বা ট্রানজেকশনটা হচ্ছে বা ট্রান্সফারটা হচ্ছে। সো দিস ইজ দ্য প্রসেস হাউ পেপল ইজ ইউজড। Questions can be raised from here. How PayPal is used to transfer the money? Explain it briefly. তাহলে এই ডায়াগ্রামটা দিয়ে এক্সপ্লেনেশনটা এখান থেকে দিতে হবে। Can you manage? Yes, sir. Okay. আচ্ছা, তাহলে আমরা নেক্সটে যাই। তা এখানে দেখো যে পরে কিছু দেওয়া আছে আবার ওই সিকিউরিটির বিষয়ে। আমরা এটা আমি আগে বলছি, আমি পরের চ্যাপ্টারের ডিটেলস আবার ডিসকাস করব। তারপর দেখো এই যে পেপল রিলেটেড অটোমেটিক্যালি এনক্রিপ্টস ইনফরমেশন ফ্রম বায়ার্স কম্পিউটার টু পেপলস ইউজার SSL উইথ কি লেন্থ অফ 128 বিট। তার মানে এই পেপল সিস্টেম আমরা যে সিকিউরিটি সিস্টেমটা মেনটেন করতেছি, এখানেও কিন্তু সেই একই রকমের প্রোটোকল আমরা অ্যাপ্লাই করতেছি বা ইউজ করতেছি, দ্যাট ইজ দ্য SSL প্রোটোকল, এবং যার লেন্থটা বলা হচ্ছে 128 বিট। কাজে সিকিউরিটি যদি এনশিওর আমরা করতে না পারি তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্টেড হবে না বাই দ্য ক্লায়েন্ট অর দ্য কাস্টমার। তার কাজে এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অথবা পেপলের ক্ষেত্রে আমরা ওই একই রকমের প্রোটোকল ইউজ করতেছি, দ্যাট ইজ SSL। তারপর দেখো যে বিফোর পার্টিস রেজিস্টার অর লগ ইন, দ্য পেপল সার্ভার চেকস দ্যাট দেয়ার আর ইউজিং অ্যান অ্যাপ্রুভ ব্রাউজার। এখানে আবার অ্যাপ্রুভ ব্রাউজারের প্রয়োজন আছে, যদি সেটা না হয় তাহলে আবার রেমিট করা যাবে না। Once information reaches PayPal, it resides on a server heavily guarded physically and electronically behind an electronic firewall and not directly connected to the internet. So private information available only to the authorized computers. কাজেই আমরা যেমন অন্য বিষয়ে অনলাইনের ক্ষেত্রে মানি রেমিটের ক্ষেত্রে সিকিউরিটি নিয়ে আমরা কনসার্ন, একইভাবে পেপলের ক্ষেত্রে কিন্তু আসলে সিকিউরিটি বিষয়টা নিয়ে কনসার্ন, কারণ যেহেতু এখানে মানি রেমিটের বিষয়গুলো চলে আসছে, ট্রান্সফারের বিষয় চলে আসতেছে, কাজে এখানে ওই একই ধরনের প্রোটোকল আমরা আসলে অ্যাপ্লাই করে থাকি, যেটা একটু আগে বললাম SSL। যাই হোক, আমরা আবারও ডিটেলস সিকিউরিটি নিয়ে ডিসকাস করবো আমরা এর পরের চ্যাপ্টারে। আমি স্কিপ করে চলে গেলাম। এরপরে আসলে যে আর একটা টপিক চলে আসতেছে, স্টোরড ভ্যালু কার্ড। হ্যাভ ইউ হিয়ার্ড অ্যাবাউট দ্য স্টোরড ভ্যালু কার্ড, SVC? তোমরা স্টোরড ভ্যালু কার্ড সম্পর্কে আইডিয়া আছে? নেই? স্মার্ট কার্ড সম্পর্কে আইডিয়া আছে? স্মার্ট কার্ড স্যার, স্মার্ট কার্ডে একটা চিপ থাকে যেখানে সব ইনফরমেশন গুলো আসলে ওইটার থ্রুতে রেকর্ড থেকে টেনে ইয়া করা হয়, সেটা দেখা হয় স্মার্ট। তার ইনফরমেশন। আচ্ছা, তার মানে সেটা স্মার্ট কার্ড নাকি? চিপ বসানো থাকে, ওইটা কি স্মার্ট না? ওকে, রেজাল্ট কিছু বলবে? না স্যার। আচ্ছা, তা দেখো এই যে আমরা যেটা আসলে SVC বলে তোমাদের একটু কনফিউজ
অপশন থাকে তোমরা যে স্টোরড ভ্যালু কার্ড কি হ্যাঁ এসভিসি স্টোরড ভ্যালু কার্ড। আসলে এসভিসিটা হচ্ছে একটা আর্লিয়ার ভার্সন অফ দ্য স্মার্ট কার্ড। তোমাদের যদি বলে স্মার্ট কার্ড তখন কিন্তু তোমরা সহজেই বোঝা যায় স্যার স্মার্ট কার্ডটা কি। আমি যদি বলি তোমাদের যে কি বলে ন্যাশনাল আইডি কার্ডটা এটা কি, সম্ভবত তোমরা বলো স্যার এটা একটা স্মার্ট কার্ড, বলো কি? জি স্যার, এটা একটা স্মার্ট কার্ড। আমরা আলটিমেটলি ন্যাশনাল আইডি কার্ডটা দিয়ে আমরা শুরু করছি। এই আমাদের ন্যাশনাল আইডি কার্ডের ভিতরে কিন্তু আমাদের যাবতীয় সব ইনফরমেশন কিন্তু স্টেপ বাই স্টেপ আসলে আমরা আসলে ইনক্লুডেড হবে। একই কার্ডের ভিতর যদি একাধিক ইনফরমেশন থাকে একজন কাস্টমার বা একজন সিটিজেন সম্পর্কে, মনে করো রেজাউলের ক্রেডিট কার্ড এর ইনফরমেশন, রেজাউলের ডেবিট কার্ড ইনফরমেশন, ওর পার্সোনাল ইনফরমেশন, ওর হেলথ ইন্স্যুরেন্সের ইনফরমেশন, বিভিন্ন ধরনের ইনফরমেশন যদি একটা কার্ডের ভিতরে এক্সিস্ট থাকে তখনই আর ওটাকে আমরা আসলে স্মার্ট কার্ড বলতেছি। এসভিসি যেটা আমরা বলতেছি স্টোরড ভ্যালু কার্ড, এটা ইনিশিয়াল স্টেজ অফ দ্য স্মার্ট কার্ড, প্রথম কনসেপ্ট। ওখানে একটা বা দুইটা ইনফরমেশন ছিল, দেন স্টেপ বাই স্টেপ মেনি ইনফরমেশন ইনক্লুডেড ইন এ সিঙ্গল সিস্টেম অর এ সিঙ্গল কার্ড। তখন আমরা এটাকে বলতেছি যে স্মার্ট কার্ড। তাহলে আসলে আমরা একটু দেখি এসভিসিটা দেখি, তারপর আমরা স্মার্ট কার্ড সম্পর্কে আবার ডিসকাস করব। তাহলে স্টোরড ভ্যালু কার্ডটা আসলে আমাদের কি দেখো, stored value card SVC, anyone who makes phone call with a prepaid telephone card, prepaid telephone card সম্পর্কে তোমরা হয়তো অবহিত, or buys goods or services with a prepaid debit card is using a stored value card। এখানে দুটো কথা বলতে, একটা বলছে প্রিপেড টেলিফোন কার্ড, আরেকটা বলছে যে ডেবিট কার্ড, তাই না? প্রিপেড ডেবিট কার্ড। আচ্ছা, তাহলে ইজ ইউজিং এ স্টোরড ভ্যালু কার্ড। তাহলে প্রিপেড টেলিফোন কার্ড সম্পর্কে কি তোমরা অবহিত? প্রিপেড টেলিফোন কার্ড না, অবহিত না, প্রিপেড। আচ্ছা, আসলে আমার বাংলাদেশে এই সিস্টেমটা ওইভাবে ডেভেলপ করেনি, কারণ খুব দ্রুতই আমরা আসলে মোবাইলের দিকে সুইচ করে গেছি সেই কারণে হয়তো বা। বাট ইউরোপিয়ান কান্ট্রিতে 90 দশকে বা 95-96 দিকে ছিল প্রিপেড কার্ড, অর্থাৎ ওখান থেকে যখন ফোন করতে হতো উইদিন দ্য কান্ট্রি অর অ্যাব্রোড, যেখানে করা হোক না কেন কার্ড কিনতে পাওয়া যেত। মনে করো ফর এক্সাম্পল ইংল্যান্ডের সিস্টেম ছিল যে প্রিপেড 5 পাউন্ডের কার্ড। এই কার্ডটা নিয়ে যদি আমি ইনসার্ট করতাম, কোড নাম্বার দেওয়া থাকে আমার টেলিফোন কি বলবো যে ল্যান্ডফোনে, তখন কি হয় ল্যান্ডফোনের চার্জ না উঠে এই প্রিপেড কার্ডের থেকে বিলটা কাটা শুরু করে। এবং এই যে কার্ডগুলো, এটার কি হচ্ছে যে এটা ইউজেবিলিটি যেটা, এটা হচ্ছে লং টাইম বাট লো কস্ট। যার জন্য এই ধরনের প্রিপেড কার্ডগুলো খুবই কনভেনিয়েন্ট। তাই এটা ওদের টেলিফোন প্রিপেড সিস্টেম ছিল। টেলিফোন বাদই দেওয়া, আমাদের দেশে তো আসলে প্রিপেড কার্ড সিস্টেম চলে আসছে না, গ্যাসের ক্ষেত্রে, ইলেকট্রিসিটির ক্ষেত্রে আসছে কি আসছে না? আসছে তো। তোমরা গ্যাস যে ইউজ করো সেটা প্রিপেড কার্ড ইউজ করো না? জি স্যার। অথবা ইলেকট্রিসিটিতেও তো আমরা এখন এই ধরনের ইয়ে করি। আমার বাসায় তো এখন ইলেকট্রিসিটি আছে প্রিপেড কার্ড। আমার কার্ডে আমি থেকে যত টাকা ইনসার্ট করতেছি, মিটার ঘুরতেছে, সার্টেন টাইম পর আমার পয়সা শেষ হয়ে গেলে আমার বাসায় কারেন্ট নাই। ঠিক প্রিপেড গ্যাস কার্ডও কিন্তু একই। এই যে প্রিপেড গ্যাস কার্ড বা আমাদের প্রিপেড ইলেকট্রিসিটি কার্ড, এটাও কিন্তু স্টোরড ভ্যালু কার্ড। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. রাইট। তাহলে এটা হচ্ছে আমাদের স্টোরড ভ্যালু কার্ড। তাই এইরকম স্টোরড ভ্যালু কার্ড, ইলেকট্রিসিটির কার্ড, গ্যাসের আমাদের ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার, এরকম অনেকগুলো আমাদের পার্সোনাল সব ডিটেলস গুলো যদি ক্রেডিট কার্ড ইনফরমেশন, ডেবিট কার্ড ইনফরমেশন যখন একটা কার্ডের ভিতর নিয়ে আসবো, তখনই ইট উইল বিকাম স্মার্ট কার্ড। ক্লিয়ার? যেহেতু এখন আমরা কি বলবো মাইক্রোচিপ ইউজ করতেছি কার্ডের মধ্যে,
তাহলে সব রকমের ইনফরমেশনই একটা সিঙ্গেল কার্ডে স্টোর করে রাখাটা পসিবল। আসো আমরা আবার ইয়েতে স্টোর ভ্যালু কার্ডের দিকে আবার যাই, দেখি আর কি আছে। তাহলে একটু ক্লিয়ার হয়ে গেল যে আমাদের ডেবিট কার্ড বলো অথবা আমাদের টেলিফোন কার্ড বলো, আমাদের গ্যাস বিলিং যে কার্ডগুলো আছে বা প্রিপেইড ইলেকট্রিসিটি পেইড যে কার্ড আছে, এগুলো সবই আসলে ওয়ান সর্ট অফ stored value card, and stored value card is the initial stage of the smart card, and this is the first concept of the smart card. এখন some multi-purpose card are branded by Visa or MasterCard. তাহলে মাল্টিপারপাস কার্ড কি হল, যেগুলো ব্র্যান্ডে তোমরা ভিসা কার্ডের নাম জানো, মাস্টার কার্ডের নাম জানো, and can be used wherever those brands are accepted. যেখানে accept হবে ভিসা কার্ড বা মাস্টার কার্ড, সেখানে you can use it. Debit cards are usually in the name of the individual account. ওই একটু আগে যেটা বললাম ডেবিট কার্ডের তোমাদের ক্রেডিট কার্ডের ডিফারেন্সটা, while stored value card are usually anonymous. তার মানে ডেবিট কার্ডটা আমাদের এটা একটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের জন্য আছে ইউজেবল, কিন্তু স্টোরড ভ্যালু কার্ডটা বলতেছে যে অ্যানোনিমাস, মাল্টিপারপাস আমরা ইউজ করতে পারবো। স্টোরড ভ্যালু কার্ড ইউজ ম্যাগনেটিক স্ট্রিপ। তোমরা অলরেডি জেনে গেছো যে এখনকার যে কার্ডগুলো আছে টু স্টোর দ্য ইনফরমেশন অ্যাবাউট ফান্ডস অ্যান্ড হ্যাভ বিন প্রিপেড টু দ্য কার্ড। এ কার্ড দ্যাট হ্যাজ monetary value loaded onto it and is usually rechargeable. তাহলে কি হচ্ছে, stored value card uses magnetic strip. তোমরা যে ক্রেডিট কার্ড আছে বা ডেবিট কার্ড আছে, বিশেষ করে যে ভিসা কার্ড আছে, তোমরা দেখো ওখানে দুই রকমের সিস্টেম থাকে, একটা ম্যাগনেটিক স্ট্রিপ থাকে, তাই না, আর একটা থাকে ওর সাথে ইন এডিশন একটা মাইক্রোচিপও থাকে, তাই না। তাহলে মাইক্রোচিপটা হচ্ছে আসলে লেটেস্ট ভার্সন। যখন মাইক্রোচিপটা আমরা ইউজ করি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা নানান রকমের ইনফরমেশন কিন্তু একটা সিস্টেমের ভিতরে আমরা স্টোর করতে পারতেছি। আর মাইক্রোচিপ থাকলে তখন আমরা কিন্তু আসলে আলটিমেটলি ওটাকে বলবো স্মার্ট কার্ড। তাহলে মোটামুটি আমরা এইখানে জানলাম যে তাহলে স্টোরড ভ্যালু কার্ডটা কি, এবং এটা বলতে যে আমরা দেখলাম যে এটা আসলে খুব ইনিশিয়াল স্টেজের একটা কার্ড সিস্টেম। এটা ফার্স্ট কনসেপ্ট অফ আমরা বলতে পারি স্মার্ট কার্ড, কিন্তু পরবর্তীতে দেখো এই এসভিসি থেকে আমাদের মডার্ন বা আপডেটেড স্মার্ট কার্ডগুলো ডেভেলপ করে। আসলে স্টোরড ভ্যালু কার্ড আমরা আর একটু দেখি, তারপর আমরা স্মার্ট কার্ডের দিকে যাব। এখানে আসলে স্টোরড ভ্যালু কার্ড দুই রকমের আছে, একটা a type of a smart card। আচ্ছা, stored value কার্ডটাকে কি বলা আছে, এটা one sort of smart card। তার মানে স্মার্ট কার্ডের ফান্ডামেন্টাল স্টেজটা হচ্ছে stored value card। The securing stored value card, some smart card show account number, smart card account number show করে। Most stored card information is encrypted form, কারণ encrypted না হলে তো ওটা তো সিকিউর করতে হবে, ডিটেইলস এগুলো no one can hack। Cost to the attacker so far exceeds the benefit of hacking into this card। এরপরে আসলে তাহলে আমরা যেটা এখানে বলতে দেখতেছি যে stored value card a special type of কি বলবো যে স্মার্ট কার্ড। আর এই তার মানে এই স্মার্ট কার্ডটার আবার বিভিন্ন রকম আসলে অ্যাপ্লিকেশন আছে। আমরা কয়েকটা অ্যাপ্লিকেশনের নামগুলো আগে দেখি, পরে আমরা এটা ডিসকাশনে যাব যে অ্যাপ্লিকেশন অফ স্মার্ট কার্ড কি কি ধরনের অ্যাপ্লিকেশন আছে স্মার্ট কার্ডের। লয়ালিটি কার্ড, এটা একটা ওয়ান টাইপ অফ স্মার্ট কার্ড। ফাইন্যান্সিয়াল অ্যাপ্লিকেশন, ইনফরমেশন টেকনোলজি কার্ড, হেলথ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার information card, transportation card, identification card, even though তোমাদের যে ইয়েটা আছে আমাদের যে একটু আগে বললাম যে আমাদের ন্যাশনাল আইডি কার্ড, সেটাও কিন্তু ওয়ান সর্ট অফ দ্য স্মার্ট কার্ড, রাইট। তাহলে স্মার্ট কার্ডের আসলে বিভিন্ন ধরনের
application exist. আচ্ছা, আমরা স্মার্ট কার্ড আছে। এরপরে দেখো যে এই যে স্মার্ট কার্ডের যে আমরা একটু দেখি মাল্টিপারপাস কার্ড, এই মাল্টিপারপাস কার্ড এটা কিন্তু ওয়ান সর্ট অফ দ্য স্মার্ট কার্ড। এই ধরনের মাল্টিপারপাস যে কার্ডটা এটা প্রথম এস্টাবলিশড হয় সাউথ কোরিয়াতে, এবং যেটা বলা হয় 2001 সালে। হ্যাঁ, মাস্টার কার্ড ইন্টারন্যাশনাল অ্যান্ড কোরিয়ান কুকমিন কার্ড কর্পোরেশন ইস্যুড দ্য ফার্স্ট মাল্টিপারপাস স্মার্ট কার্ড ইন দ্য ওয়ার্ল্ড। গ্লোবালি প্রথম স্মার্ট কার্ডটা কারা ইস্যু করে? কুকমিন, সাউথ কোরিয়ান কোম্পানি। এবং এই যে স্মার্ট কার্ড এর ভিতরে আসলে কি কি কন্টেন্টসটা এক্সিস্ট ছিল, ক্রেডিট কার্ডের ডিটেলসটা ছিল, ডেবিট কার্ডের ফিচারটা ছিল, ই ক্যাশ, পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম বা ফেয়ার্স এটসেট্রা। তার মানে একাধিক কার্ডকে কম্বাইন করা হচ্ছে একটা সিঙ্গেল সিস্টেমের ভিতরে, যেটাকে মাল্টিপারপাস কার্ড বলা হয়, যেটা প্রথম এস্টাবলিশড হয় কোরিয়াতে এবং কুকমিন কর্পোরেশন বা কার্ড কর্পোরেশন। এবং এটাই ছিল প্রথম ফার্স্ট এক্সিস্টেন্স অফ দ্য স্মার্ট কার্ড। এবং এই স্মার্ট কার্ড আসলে দু রকমের, আমরা একটু এখানে এই স্লাইডটা দিয়ে শেষ করবো আজকে। দু রকমের স্মার্ট কার্ড হতে পারে, একটাকে বলা হচ্ছে কন্ট্যাক্ট স্মার্ট কার্ড, আরেকটাকে বলা হচ্ছে যে কন্ট্যাক্ট লেস স্মার্ট কার্ড। কারণ কন্ট্যাক্টটা হচ্ছে ইউজ উইথ এ স্মার্ট কার্ড রিডার, আর যেটা কন্ট্যাক্ট লেস স্মার্ট কার্ড হচ্ছে চিপ ট্রান্সমিটস ইনফরমেশন কার্ড রিডার থ্রু RFID। তাহলে কনসেপ্টটা হচ্ছে যে এই যে এতক্ষণ ধরে আমরা বললাম যে স্মার্ট কার্ড, অর্থাৎ আমাদের বাংলাদেশে আজকে যদি আমরা দেখি, আমাদের ক্রেডিট কার্ড, আমাদের ডেবিট কার্ড, আমাদের একটু আগে বললাম যে গ্যাস বিলিং প্রিপেইড কার্ড, ইলেকট্রিসিটি বিলিং প্রিপেইড কার্ড, এর সবগুলো যদি একটা সিঙ্গেল সিস্টেমের ভিতরে নিয়ে আসি, দ্যাট উইল বিকাম দ্য স্মার্ট কার্ড, যেখানে আমাদের ন্যাশনাল আইডেন্টিফিকেশন বা ন্যাশনাল আইডি কার্ডের ডিটেলসও এক্সিস্ট। ধরতে পারতেছো তাহলে স্মার্ট কার্ডটা কি অবস্থানটা? আমাদের নিজেদের সিটিজেনের all details will be there. That will be the smart card. Is it clear? Yes, sir. Right. তাহলে এই স্মার্ট কার্ড আসলে দুই রকম। আমরা যেটা জানলাম, প্রথম স্মার্ট কার্ড বা মাল্টিপারপাস কার্ড এস্টাবলিশ হয় কুকমিন কোম্পানি সাউথ কোরিয়া থেকে 2001 সালে। আস্তে আস্তে গ্লোবালি এটা স্প্রেড করে যায় এই ধরনের কনসেপ্টটা। এবং তার জন্য আমাদের যে ছোট্ট কি বলে আমাদের কি দরকার, আমাদের এন্টিনা, কি বলে এটাকে, চিপ, মাইক্রোচিপ আমাদের প্রয়োজন হবে এই ধরনের ইনফরমেশনকে ক্যারি করার জন্য। তা এই স্মার্ট কার্ড আছে দুই রকম আছে, একটা হচ্ছে যে কন্ট্যাক্ট স্মার্ট কার্ড, একটা কন্ট্যাক্ট লেস স্মার্ট কার্ড। কন্ট্যাক্ট যে কার্ডটা হবে সেই কার্ডটা অবশ্যই কোনো না কোনো রিডার বা ডিভাইসে এটাকে সোয়াপ করতে হবে। ক্লিয়ার? ওই যে ম্যাগনেটিক স্ট্রিপটা থাকে, সোয়াপ করে ম্যাগনেটিক স্ট্রিপটা দিয়ে ইনফরমেশন প্রসেসিং হবে। আর আরেকটা সিস্টেম আছে যেটা কার্ডটা আসলে সোয়াপ করার কোনো প্রয়োজন নেই, কার্ডটা তোমার কাছে আছে, একটা সার্টেন ডিস্টেন্স ডিভাইসে আসলে RFID এর মাধ্যমে কি বলবো যে ইনফরমেশন গুলো ট্রান্সফার হবে। ক্লিয়ার? তাহলে একটা হচ্ছে কন্ট্যাক্ট আর একটা হচ্ছে কন্ট্যাক্ট লেস। মনে থাকবে স্মার্ট কার্ড। আমি আবারও যদি বলি, আমি তোমাদের আর একটা ঘটনা একবার বলছিলাম যে সাউথ কোরিয়ার একটা ঘটনা বলছিলাম না, ডোর কি সিস্টেম মনে আছে? বলছিলাম সাউথ কোরিয়ার ডরমেন্ট সিউলের একটা ঘটনা বলছিলাম না? বলছিলাম তো, বলছেন মনে হয় ভুলে গেছি। আমি আবার রিপিট করতেছি, শোনো। মানে সিস্টেমটা, ঘটনাটা বলার কারণটা হচ্ছে ওখানে দুইটা সিস্টেমই কাজ করতেছে, কন্ট্যাক্ট অ্যান্ড কন্ট্যাক্টলেস। তা সাউথ কোরিয়ার ডরমেন্ট সিউলের 2004 সালের ঘটনা। তা আমরা 13টা কান্ট্রিতে 13 জন পার্টিসিপেন্ট গেছিলাম ই বিজনেস মডেল এন্ড স্ট্র্যাটেজি উপর একটা ট্রেনিং করার জন্য থ্রু দ্য ওয়ার্ল্ড ব্যাংক। তা আমরা সন্ধ্যা পর্যন্ত ট্রেনিং এর পর আবার পার্টিসিপেন্টরা বের হই সন্ধ্যাবেলায় সিউল সিটিতে ঘুরতে। একদিন আমরা বের হলাম, অনেক রাত হয়ে গেল। রাত হওয়ার পর আমরা যখন ফিরে আসতেছি সব ফুড কোর্ট বন্ধ হয়ে গেছে, ফুড শপ। আমার সাথে জর্জিয়ান একটা মানে পার্টিসিপেন্ট ছিল,
তার প্রচন্ড ক্ষুধা লাগছে, আমরা একই সাথে ট্রেনিং ছিলাম, কোনো ফুড কোর্ট খোলা নেই। তখন আমি বললাম যে চলো, আমার রুমটা হচ্ছে 12 তলা আর ওর রুমটা হচ্ছে 8 তলায়। আমি বললাম আমার রুমে খাওয়ার আছে, তাহলে আমার রুমে আসো, খাওয়া দাওয়া করে দেন তুমি তোমার রুমে চলে যাও। সে আমার সাথে আসলো। তা আমাদের যে ডোর ওপেন করার জন্য আমাদের একটা কার্ড দিয়ে দিছিল, আমি তার মানে এই কার্ডটা দিয়ে ডোরটা আসলে ওপেন এটা বলেছিলাম না। তার মানে কার্ডটা দু রকমের সিস্টেম কাজ করে। ইউজুয়ালি নর্মালি আমি যখন দরজা থেকে একটা ডিস্টেন্সে থাকবো, আমার পকেটের মধ্যে কার্ডটা আছে, আমি RFID-র মাধ্যমে সে ডিটেক্ট করে। তা আমি 1 ফিট ডিস্টেন্সে থাকতেই গ্রিন লাইটটা জ্বলে যায়। দুটো লাইট লিড ছিল, একটা রেড আর একটা গ্রিন। রেডটা মানে ওটা লক করা, আর আমি যখন কাছে আসতেছি তখন ওটা ওপেন হয়ে যায়। সেই জর্জিয়ান পার্টিসিপেন্ট সে কি করলো, সে দৌড় দিয়ে যে তার যে রুমের কার্ডটা ছিল 8 তলার, সেটা নিয়ে ওখানে আবার টাচ পয়েন্টও আছে ডোরে, সে ওই টাচ পয়েন্টে টাচ করলো। টাচ করার পর কি বলছিলাম যে বার্গলিং অ্যালার্ম বাজা শুরু করলো, দরজা তো খুলে নেই, প্রচন্ড শব্দ। পরে কি হলো, মানে কোনো কুল কিনারা না পেয়ে আমি কাছে গেলাম, কোনো মানে রেসপন্স নেই, বার্গলিং অ্যালার্ম বাজছে। আমি আমার কার্ডটাকে বের করে আমি টাচ করলাম, শব্দটা বন্ধ হয়ে গেল। এটা বলছিলাম তাই না? ডোর কিন্তু খুলে নেই, স্টিল রেড যে লিডটা বা ওটা ওপেন অবস্থায়, গ্রিন লিড ওপেন হয়নি। তারপর সেকেন্ড টাইম যখন আমি আমার কার্ডটা টাচ করলাম রাইট, তখন গ্রিন লাইট জ্বলে গেল। তার মানে কিন্তু ইউজুয়ালি যদি এই ঘটনা না ঘটতো, সে যদি টাচ না করতো, আমি যদি আমার ডোরের কাছে আসতাম, তাহলে আমি 1 ফিট ডিস্টেন্সে থাকা অবস্থায় কিন্তু ডোরটা লাল লিড থেকে সবুজ লিডটা অন হয়ে যেত, ওপেন হয়ে যেত। তা এই যে আমি টাচ না করার জন্য ওপেন যখন হচ্ছে, তখন এটা RFID-র মাধ্যমে। কিন্তু ও যখন টাচ করলো, তার মানে এখানে কোনো একটা সামথিং রং, যার জন্য আমাকে বাধ্য হয়ে আমার কার্ডটা টাচ পয়েন্টে টাচ করতে হবে। তার মানে ওটা কন্ট্যাক্ট, রিডারের সাথে আমার কন্ট্যাক্ট আসার ফলে কি হলো, শব্দটা বন্ধ হয়ে গেল। তার পলিসি সাচ এ ওয়ে দে সেট ইট ডাউন, সেকেন্ড টাইম টাচ করার পর আবার ডোরটা ওপেন হলো। তখন কিন্তু RFID আর কাজ করতেছে না, তার পলিসিতে ওইভাবেই সেট করে দেওয়া আছে, দ্বিতীয় টাচ যখন করবো তখন এটা একটু ওপেন হয়ে যাবে। এই জন্য বলতেছি যে এই যে কার্ডগুলো আমাদের স্মার্ট যে কার্ড, দুভাবেই কাজ করতে পারে, টাচিং পয়েন্ট দিয়েও হতে পারে, কন্ট্যাক্টের মাধ্যমে হতে পারে, কন্ট্যাক্টলেস। আর কন্ট্যাক্টলেস হলে দ্যাট মাস্ট বি থ্রু দ্য RFID মাধ্যমে হচ্ছে, রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে। ইজ ইট ক্লিয়ার? তাহলে স্মার্ট কার্ড কয় রকম? 2 রকমের। কি কি? কন্ট্যাক্ট অ্যান্ড কন্ট্যাক্টলেস। আমি এইটুকুই আজকের মতো এখানে শেষ করলাম। তুমি এইটুকু পর্যন্ত দেখো, যদি কোনো কনফিউশন থাকে আমাকে আমার সাথে ডিসকাস করো। কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তাহলে কি আমরা অ্যাটেন্ডেন্স থেকে চলে যাব? জি স্যার। স্যার আর আমাদের তো আরেকটা স্লাইড থাকবে এরপরে, তাই না? সিকিউরিটি স্লাইডটা। আর সিকিউরিটিতে থাকবে, এটা বলে আর ঘন্টাখানেক লাগবে এটা শেষ করতে। তাহলে আলটিমেটলি আমাদের যেটা দাঁড়াবে, মিড অফ ইয়ার মধ্যে নেক্সট উইকে শেষ না হলে তারপর সপ্তাহে শেষ হয়ে যাবে। তারপর আমরা রিভিউ ক্লাসে চলে যাব, আর আরো একটা কুইজ নিব তোমাদের। স্যার ওইটা ফিজিক্যালি দিব কাইন্ডলি। হ্যাঁ বলো স্যার, ওই কুইজটা অফলাইনে দিব আমরা। অফলাইনে নিব ওইটা, ফোর্থ কুইজটা। জি স্যার। আসলে আমরা অ্যাটেন্ডেন্সে চলে যাই। আমি ঢুকে গেছি যে, ঠিক আছে, তুমি অবজার্ভ করো, দেখো, খেয়াল করো। আজকে 8 তারিখ নাকি? জি স্যার। জি স্যার, আজকে 8 তারিখ। ওকে, আমি সিএসসি তে আগে গেলাম, এমএসসি সিএসসি। আইডি নাম্বার 005 আচ্ছা মামুন। ইয়েস স্যার। 007 সূচনা। ইয়েস স্যার। 008 ফারজানা। 010 012 ইয়েস স্যার। 015 ইয়েস স্যার। 016 স্যার। 18
ওসমান ছিল তো? জি স্যার ছিল মনে হয়, ওদের নেট সমস্যা করতেছে। ওকে 022 স্যার আমি আছি স্যার, ওসমান। 022 ওকে দিয়েছি। ওকে থ্যাংক ইউ স্যার। 23 Yes, sir. 25 স্যার 25 ও ছিল, ওই যে ওর কারেন্ট চলে গেছে তো এজন্য Okay. অফ হয়ে গেছে আমার ফোন। 26 Yes, sir. 27 Present, sir. 28 প্রেজেন্ট স্যার। 30 Yes, sir. 31 32 Present, sir. 34 35 Yes, sir. 36 ছিল স্যার, নেট প্রবলেম মনে হয়। 38 প্রেজেন্ট স্যার। 40 Yes, sir. 42 44 45 44 ছিল। ইয়েস স্যার। 46 ইয়েস স্যার। 47 ইয়েস স্যার। 48 Yes, sir. okay 51 প্রেজেন্ট স্যার। 53 প্রেজেন্ট স্যার। 54 স্যার সাইফুর ভাই ছিল, ওনার ডাটা শেষ হয়ে গেছে মোবাইলে। আর লাস্ট 17 প্রেজেন্ট স্যার, প্রেজেন্ট। ওকে থ্যাংক ইউ ডান। এরপরে আসো MIS। Three 007 অনন্যা। প্রেজেন্ট স্যার। 008 Present, sir. 001 মেহেদি। Yes, sir. 003 004 প্রণব নেই। 005 প্রেজেন্ট স্যার। 006 স্যার উনি ছিলেন, ওনার ওকে ফোন 007 008 প্রেজেন্ট স্যার। 009 011 প্রেজেন্ট স্যার। 012 মুন্না। এবার MBA। অর্পিতা আছো? অর্পিতা 062 086 Present, sir. Rabbit, sir. ওকে 027 ইয়েস স্যার। 042 Yes, sir. অর্পিতা কি ছিল 062? না স্যার, অর্পিতা নেই স্যার। ওকে ডান। তাহলে আমার মনে হয় আমরা আজকে এই পর্যন্তই রাখি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট উইকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।